হচ্ছে 4 ডিফারেন্ট পজিটিভ নাম্বারস, 4টি ভিন্ন ধনাত্মক সংখ্যা আরোহী ক্রমে লেখা হলো। ঠিক আছে, অ্যাসেন্ডিং অর্ডারে লেখা হয়েছে। 4টি সংখ্যার গড়ের 1/3। আচ্ছা, তাহলে আগে 4টি সংখ্যা আমি লিখে নিই। তাহলে 4টে ডিফারেন্ট নাম্বার বলেছে, 4টে ডিফারেন্ট নাম্বার আমি ধরলাম এ বি সি ডি। ঠিক আছে, 4টে ডিফারেন্ট নাম্বার আমি ধরলাম এ বি সি এবং ডি। এই 4টি সংখ্যা ধরো তোমাকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই 4টে সংখ্যার মধ্যে একটু উঁচু করে লিখি, তাহলে পুরো অঙ্কটা এক জায়গায় চলে আসবে। এবার এই 4টি সংখ্যা সম্বন্ধে কী গল্প বলা হয়েছে, বলছে 4টি সংখ্যার গড়ের 1/3। তাহলে আমরা সবাই জানি যে 4টে সংখ্যার গড় আমি কী করে নির্ণয় করব না, 4টে সংখ্যার আমি সাম নির্ণয় করব আগে। তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই কী করবো না, নাম্বার অফ অবজারভেশন। তাহলে কতগুলো নাম্বার আমরা দেখতে পাচ্ছি না, 4টে নাম্বার। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই 4 হচ্ছে আমাদের এই 4টি সংখ্যার গড়। আর এই গড়ের 1/3, তার মানে এর পাশে একটা ছোট্ট করে 1/3 লিখে দেবো। তাহলে এই হয়ে গেল আমার ফার্স্ট স্টেটমেন্টের গাণিতিক ব্যাখ্যা। এটা কার সঙ্গে সমান না, এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যার চেয়ে 19 কম বলেছে। তাহলে যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তার মানে আমি বলতে পারি যে এ লেস দ্যান বি লেস দ্যান সি লেস দ্যান ডি। তার মানে এ এর থেকে বি বড়, বি এর থেকে সি বড় এবং সি এর থেকে ডি বড়। দিস ইজ কল্ড অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় সাজানো। ঠিক আছে, আশা করি ছোটোবেলায় প্রত্যেকে শিখেছে। তাহলে এই খোঁচা সবসময় মনে রাখবে যে বড় আর ছোটোর চিহ্ন আমি কী করে বুঝবো, সবসময় মনে রাখবে যে খোঁচা খায় যে ছোট হয় সে। এই কথাটা আমি ছোটোবেলায় আমাকে কেশবনাগে একটা জায়গায় দেখেছিলাম এবং আমাকে যে টিচার অঙ্ক করাতো সে বলেছিল। তো আমি সে কথাটা এখনও মনে রেখেছি যে খোঁচা খায় যে ছোট হয় সে। খোঁচা কে খাচ্ছে, এ খাচ্ছে, তার মানে এ বি এর থেকে ছোট। ঠিক আছে, সিমিলারলি বি সি এর থেকে ছোট, সিমিলারলি সি ডি এর থেকে ছোট। ঠিক আছে, তার মানে সব থেকে বড় কে, ডি, এবং সব থেকে ছোটো কে, এ। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দা একদম ক্লিয়ার। তাহলে বলেছে এই যে আমি পুরো 4টে সংখ্যার অ্যাভারেজের 1/3 বলেছে বৃহত্তম সংখ্যার থেকে 19 কম। তাহলে বৃহত্তম সংখ্যা কে না, ডি। তাহলে ডি -19 সঙ্গে ইকুয়াল হচ্ছে এই পুরো 4টে সংখ্যার অ্যাভারেজের 1/3। তাহলে এবার আমায় কী নির্ণয় করতে হবে? আচ্ছা, এবার পরের স্টেটমেন্টে চলে যাই। বলেছে যে প্রথম 3টি সংখ্যার গড় 12 হলে, খুব ভালো কথা। তাহলে প্রথম 3টে সংখ্যার গড় বলেছে কত না, 12। আচ্ছা, যদি তোমরা একটু চোখ চেয়ে দেখো যে প্রথম 3টে সংখ্যা কে কে না, এ বি আর সি। আর এই এ প্লাস বি প্লাস সি এর নিচে যদি 3 চলে আসে, তাহলেই এই 3টে সংখ্যার কী পেয়ে যাব, গড় পেয়ে যাব। ইজ নট ইট? বলবে হ্যাঁ দা একদম ঠিক। তাহলে দেখো খুব ভালো করে আমি এখানে সুন্দর একটা স্টেপ করছি। দেখো, আমি এই চারটাকে যদি ওই পাটে নিয়ে চলে যাই, আমি কী লিখব না, এ প্লাস বি প্লাস সি বাই 3 প্লাস ডি বাই 3 ইজ ইকাল টু 4 ইন্টু ডি -19। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আমি কি করেছি, 4কে ওই পারে নিয়ে চলে গেছি, সমান চিহ্নের ওপারে বাংলাদেশে চলে গেছে, তখনই কী হয়েছে, 4-এর সঙ্গে ডি ইন্টু 19 গুণ হয়ে গেছে। আর বাকি যে 1/3, এই 1/3কে আমি কী করেছি না, এই এ প্লাস বি প্লাস সি এবং ডি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, তাই তো। তাহলে এ প্লাস বি প্লাস সিকে আমি একটা সংখ্যা ধরেছি, তাহলে তার নিচে 3 লিখলাম, আর বাকি ডি/3 পড়ে রইল। এবার এই যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি বাই 3, এর ভ্যালুই বলা হয়েছে কত না, 12। এর ভ্যালু কত বলা হয়েছে না, 12। তাহলে আলটিমেট এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার যে 12 প্লাস ডি/3 ইজ ইকাল টু হচ্ছে 4d মাইনাস কত, 76। 4d - 76। আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে গল্পটা। তাহলে এখান থেকে দেখো ডি এর ভ্যালু কত সহজে বেরিয়ে যাবে। ডি এর ভ্যালু কত বেরোচ্ছে না, ডি/3 4, আমি ডি/3কে যদি ওপারে নিয়ে যাই তাহলে কী হবে, 4d - ডি/3। আর 4d - 3/d মানে হচ্ছে কত, 11d/3। আর 11d/3 এর ভ্যালু কত বেরোলো না, 76 প্লাস 12 দ্যাট ইজ 88। তারপর আলটিমেট ডি এর ভ্যালু কত বেরিয়ে গেল না, 24। ডি এর ভ্যালু কত বেরিয়ে গেল না, 24। ব্যাস। তাহলে এবার কী চেয়েছে আমি দেখি, কেন ডি এর ভ্যালু বের করছি আমি, কারণ হচ্ছে আমায় চেয়েছে কি, প্রদত্ত সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি নির্ণয় করো। আর সবথেকে বড় সংখ্যা আমি বলেই দিয়েছি, সবথেকে বড় সংখ্যাকে ডি। তার মানে অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার। কারোর কোনো ডাউট আছে?
এনি ডাউট গাইস? না স্যার। তো আশা করি এই জায়গাটা, এই অঙ্কের একদম হাইলাইটেড জায়গা হচ্ছে এই পয়েন্ট, এই জায়গাটি। তো এই জায়গাটি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ করেই যেতে হবে এবং সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি যদি এই জায়গাটা বুঝে যাই যে a প্লাস বি প্লাস সি বাই 3 ইজিক্যাল টু 12 বলা হয়েছে, তাহলেই আমার অঙ্কটা ছোটো হয়ে যাবে। আর এই দুটো স্টেপ হচ্ছে ইউজলেস। এই দুখানা স্টেপ কিন্তু তোমরা ওরালি করতেই পারবে, ঠিক আছে? এগুলো তোমাদের মাথায় করে নিতে হবে, এত কিছু লেখার দরকার নেই পরীক্ষা হলে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। ওকে, তো চলে আসি নেক্সট প্রশ্নে। আচ্ছা, দ্য অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ এ। 7টি পরপর বিজোড় সংখ্যার গড় বলা হয়েছে। তাহলে মানে তোমরা এতক্ষণে আমরা শিখে গেছো যে বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যার, কনজিকিউটিভ বিজোড় সংখ্যা বা কনজিকিউটিভ জোড় সংখ্যা, পরপর বিজোড় সংখ্যা বা পরপর জোড় সংখ্যার গড় আমরা কী করে নির্ণয় করি। আবার আমি রিপিট করছি, যদি সেখানে নাম্বার অফ টার্মস কী থাকে, অড সংখ্যক থাকে, বিজোড় সংখ্যক নাম্বার থাকে, বিজোড় সংখ্যক অবজারভেশন থাকে, তাহলে সবসময় মিডল টার্মই হবে কনজিকিউটিভ ইভেন অর অড নাম্বারের অ্যাভারেজ, ঠিক আছে? এই যে স্টেটমেন্টটা আমি বললাম, এই স্টেটমেন্টটা কিন্তু মাথায় একদম ঢুকিয়ে নাও, ঠিক আছে? তো আবার বলছি এখান থেকে যে 7টি বিজোড় সংখ্যার গড় বলা হয়েছে এ, তাহলে 7টি সংখ্যা লিখে ফেলি, খুব ভালো করে দেবে। ভেরি সরি, 7টি সংখ্যাকে লিখে ফেলি। তাহলে এই 7টি সংখ্যা বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরা কী ধরনের সংখ্যা, না এরা বিজোড় সংখ্যা প্রথমত, এবং পরপর সংখ্যা, মানে এর প্রত্যেকটা নাম্বারের মধ্যে ডিফারেন্স কত করে আছে, 1 করে আছে, তাই তো? এরা পরপর 7টি বিজোড় সংখ্যা আমার লেখা হয়ে গেল, এদের গড় বলা হয়েছে এ। তাহলে তোমরা আমাকে বলো যে এই 7টি সংখ্যার মধ্যে গড় আমি কোন নাম্বারকে ধরবো, না অবভিয়াসলি ফোর্থ টার্মকে ধরবো। অবভিয়াসলি কাকে ধরবো, না ফোর্থ টার্ম, কারণ ফোর্থ টার্ম হচ্ছে এখানে মিডিল নাম্বার, তাই তো? তাহলে এই ফোর্থ নাম্বারের উপরেও দেখো 3টে, ফোর্থ নাম্বারের নিচেও দেখো 3টে টার্ম বসে আছে, তাহলে অবভিয়াসলি ফোর্থ টার্মই হচ্ছে আমার অ্যাভারেজ। তাহলে ফোর্থ টার্মের ভ্যালু কত বলা আছে, এ বলা আছে। এটুকু আশা করি প্রত্যেকের ক্লিয়ার। এবার বলা হলো, এবার কি বলা হলো, এবার বলা হলো না যদি পরবর্তী 3টে এবং আগে 2টি বিজোড় সংখ্যাও এই 7টি বিজোড় সংখ্যার সাথে অন্তর্ভুক্ত করা হয়। তার মানে কি, এই ফার্স্ট নাম্বারের আগে যদি আরও 2টো নাম্বার যোগ করা হয়, আরও 2টো নাম্বার যোগ করা হলো, ঠিক আছে? এবং 7 নাম্বারের পরে যদি আরও 3টে সংখ্যা যোগ করা হয়, তাহলে তোমরা আমাকে বলো টোটাল কতগুলো নাম্বার হলো। এখন আগে 7টা নাম্বার ছিল, এখন আরও 5টা নাম্বার অ্যাড হয়েছে, তাহলে টোটাল 12টা নাম্বার হয়ে গেছে, টোটাল 12টা নাম্বার হয়ে গেছে। তাহলে এর জন্য আমি কি বলেছিলাম, যখন নাম্বার অফ টার্মস কি হবে, না বিজোড় সংখ্যক হবে। নাম্বার অফ অবজারভেশন যদি বিজোড় সংখ্যক হয়, এবং নাম্বার অফ অবজারভেশন যদি জোড় সংখ্যক হয়, নাম্বার অফ অবজারভেশন যদি জোড় সংখ্যক হয় বা ইভেন নাম্বার হয়, তাহলে আমাদের অ্যাভারেজ কারা হবে, না অ্যাভারেজ হবে মাঝের 2টি সংখ্যার অ্যাভারেজ, মাঝের 2টি সংখ্যার অ্যাভারেজ, তাই তো? তাহলে যখনই 12টা সংখ্যা হয়ে গেল, দেখতে পাচ্ছি আমার আগে অ্যাভারেজ ছিল এ, মানে ফোর্থ টার্ম। তাহলে ফোর্থ টার্মের ওপরে এখন কতগুলো সংখ্যা হয়েছে, 1 2 3 4 5, আর ফোর্থ সংখ্যার নিচে কতগুলো টার্ম হয়েছে, 1 2 3 4 5 6টা। তার মানে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে ফিফথ নাম্বারকেও আমরা ইনক্লুড করে নিই অ্যাভারেজের মধ্যে, তাহলেই দেখো ফোর্থ আর ফিফথের উপরে কটা নাম্বার রয়েছে, 5টা নাম্বার, মানে 5টি অবজারভেশন, আর ফোর্থ ফিফথের নিচে কটা অবজারভেশন রয়েছে, 5টি অবজারভেশন। তার মানে অবভিয়াসলি ফোর্থ আর ফিফথের মিডল নাম্বারই হবে এখন কে, না 12টি সংখ্যার গড়। তাহলে আমি ফোর্থ নাম্বারের ভ্যালু পেয়ে গেছিলাম এ। আর কনজিকিউটিভ ইভেন নাম্বার বা কনজিকিউটিভ অড নাম্বারের মধ্যে গ্যাপ কত, না কনজিকিউটিভ ইভেন বা কনজিকিউটিভ অড নাম্বারের মধ্যে গ্যাপ হচ্ছে 2 করে। তাহলে ফোর্থ থেকে ফিফথ নাম্বারে যেতে গেলে আমাকে +2 করতে হবে। যদি আমাকে ফোর্থ থেকে ফিফথে যেতে হয় তাহলে আমাকে +2 করতে হবে। তাহলে এদের মিডিল নাম্বার কী হবে, এদের মিডিল নাম্বার কী হবে, না 4 থেকে মিডিল নাম্বারে যাব, মানে +1 করব, আর মিডিল নাম্বার থেকে আবার ফিফথ নাম্বারে যাব, মানে +1 করব। তার মানে এদের মিডিল নাম্বার হবে কি, না 1 বেশি ফোর্থ নাম্বারের থেকে। তার মানে a + 1 হবে ফোর্থ আর ফিফথ নাম্বারের অ্যাভারেজ,
তাহলে আমাকে বলো যে পুরো এই যে 12টি নাম্বার এদের অ্যাভারেজ কী দাঁড়ালো না A+1, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে আশা করব এরপরে এই ধরনের প্রশ্ন আর কারো কোনো ডাউট থাকবে না। জাস্ট এই পিকচার থেকে তোমরা আনসার বের করতে পারছো, বলো এর থেকে ভালো আর কী হতে পারে। কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট যদি তোমাদের ধারণা, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, ইউল মেক ইট উইদিন সেকেন্ডস। ইজ ইট ক্লিয়ার গাইস? কারোর কোনো জিজ্ঞাসা? না স্যার। নেক্সট প্রশ্ন, অ্যাভারেজ অফ 9 consecutive odd numbers is 27. Average of 9 consecutive odd number is 27. If the previous and next odd number are also included to these 9 odd numbers, then what will be the new average? আশা করি তোমাদের প্রশ্নটি দেখেই আনসার বলা উচিত যে এদের অ্যাভারেজ আনচেঞ্জ থাকবে, মানে অ্যাভারেজ 87 হবে। সবাই কি বলতে পারছো দেখেই আনসার, নাকি আমাকে আরেকবার এক্সপ্লেন করতে হবে? সবাই কি দেখেই আনসার বলতে পারছো, নাকি আমাকে আরেকবার এক্সপ্লেন করতে হবে? হ্যাঁ স্যার। দেখেই আনসার বলতে পারছো? বাহ। অর্ণববাবু, হুম। অর্ণববাবু, ক্যান ইউ ডু ইট? না স্যার। ওয়াই নট? কেন আপনি পারছেন না? আপনার মানে বিবেকে দংশন হয় না তোমাদের? মানে কি, মানে তোমাদের কি বলবো আমি, কোনো মানুষ? সুব্রনীল বাবু, ঠিক আছে কি? করছি না, হ্যাঁ করছি না, একটু করে নিচ্ছি, দেখছি। করে নিচ্ছি দেখছি? আমি দেখা করার মতো অঙ্ক করাই না, আমি ওই দেখা করার মতো অঙ্ক করাই না। অঙ্কটা ক্লাসটা করার পরে তারপরে একদিন দেখতে হয় ক্লাসটা, সেটুকু দেখার তো সময় নেই। ইন্ডিয়া ওয়ার্ল্ড, দেখি দাদা, হ্যাঁ দেখেছি। কী করে দেখলে? আমি তো আগের দিনের ক্লাসের ভিডিওই শেয়ার করিনি। অবশ্য আগের দিনের ক্লাস, ক্লাস না, তার আগের দিনের ক্লাসেই এটা করানো হয়েছিল। আগের দিনের ক্লাসটা দেখেছি। আগের দিনের ক্লাসটা মানে আপনি তো ছাড়েননি। ও আচ্ছা, আগের দিনের ক্লাসে আপনি লাইভ করেছেন না? আমি সরি, আমি ভুলে গেছিলাম। তাহলে এই অঙ্কটা দেখে আনসার হচ্ছে না কেন? ফার্স্ট অফ অল আবার বলছি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম, এরপরে এই অঙ্ক যদি আটকায় সে আমার কাছে আর পড়তে আসবে না। সব গাধার দল। প্রথমে কি বলা হয়েছে অঙ্কে? পরপর 7টি বিজোড় সংখ্যা। তাহলে পরপর 7টি বিজোড় সংখ্যা, 3টে জিনিস গল্প আছে এখানে। ফার্স্ট অফ অল পরপর, এর মানে হচ্ছে এটা কনজিকিউটিভ নাম্বার। আর এই কনজিকিউটিভ নাম্বার মানেই এই যে সিরিজটি তৈরি হয়েছে, সেই সিরিজটি একটি এপি সিরিজ বা সমান্তর প্রগতির একটি শ্রেণী। আমার মনে হয় বাংলা আর ইংরেজিটা আলাদা হচ্ছে স্যার। কেন? হ্যাঁ দাদা, আমার তাই মনে হলো। স্যার এখানে 9টা বাংলাটা ইংরেজিটা। ও হো হো হো, আর এখানে গড় কোথা থেকে এলো? এটা তো 27 লেখা আছে। এটা হচ্ছে আগের অঙ্কটাই এখানে পেস্ট হয়ে গেছে। ওকে, নো ইস্যু। ঠিক আছে, বাংলা দেখার দরকার নেই। অ্যাকচুয়ালি বাংলা আমি রাখতে চাই না, বাংলা জাস্ট অনেক মূর্খের দল তো এখানে বসে আছে, তাদের জন্য বাংলা রাখতে হয়। চলো ঠিক আছে, বাংলাকে অমিট করো। তাহলে অ্যাভারেজ অফ 9 কনজিকিউটিভ অড নাম্বারস, তাহলে অড নাম্বারস বলা হয়েছে এবং কনজিকিউটিভ নাম্বার বলা হয়েছে। কনজিকিউটিভ নাম্বার মানেই হচ্ছে তারা কি না একটি এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির একটি শ্রেণী তৈরি করবে কনজিকিউটিভ নাম্বার। এবার সেটা যদি কনজিকিউটিভ অড নাম্বার হয় তারাও করবে, কনজিকিউটিভ ইভেন নাম্বার হয় তারাও করবে। কনজিকিউটিভ নাম্বার হলে তাদের মধ্যে গ্যাপ হবে 1 করে, কনজিকিউটিভ ইভেন নাম্বারের মধ্যে গ্যাপ 2 করে, কনজিকিউটিভ অড নাম্বারের মধ্যেও গ্যাপ 2 করে। আশা করি এই গল্পটা প্রত্যেকের জানা আছে। যেমন একটা উদাহরণ বলে দিই,
2 3 5 7 9 11। এই 2 3 5 7 9 11 মধ্যে 2কে বাদ দিয়ে দিই, তাহলে 3 5 7 9 11, এটা কি অড নাম্বার। 3 5 7 9 11 প্রত্যেকের মধ্যে গ্যাপ কত 2 করে। এবং এই যে সিরিজটা আমরা দেখছি, এই সিরিজটার যদি আমাকে অ্যাভারেজ নির্ণয় করতে দেয়, তাহলে আমি কি বলবো, এদের অ্যাভারেজ হবে কি এদের মিডল নাম্বার মানে 7। কেন কী করে বললাম, কারণ আমরা জানি যে এই যে সিরিজটা তৈরি হয়েছে এটি একটি সমান্তর প্রগতি সিরিজ বা কি এরিথমেটিক প্রোগ্রেশনের একটি সিরিজ। তাহলে এই এরিথমেটিক প্রোগ্রেশনের সিরিজ যদি হয় তাহলে সবসময় কী হবে, তাদের মিডিল নাম্বারই হবে অ্যাভারেজ। আর মিডিল নাম্বার নির্বাচন করব কি করে, যেহেতু এখানে 1 2 3 4 5 5টি নাম্বার আছে, তাহলে 5 হচ্ছে কি না অড না ইভেন, তুমি বলবে অড সংখ্যা। তাহলে অড সংখ্যা হলে কী হবে না মিডিল নাম্বারই হবে আমার অ্যাভারেজ। যদি ইভেন্ট সংখ্যা হয়ে যায়, মানে যদি এখানে আরেকটা নাম্বার আমি যোগ করে দিই 13, তাহলে দেখো 1 2 3 4 5 6 6টা সংখ্যা হয়ে গেল। তখন আমি কি বলবো, মধ্যিখানে 2টি নাম্বারের অ্যাভারেজ হবে এই পুরো সিরিজটির অ্যাভারেজ। ঠিক আছে, এবার এখান থেকে আরেকটি দারুণ জিনিস উঠে আসে, সেটি হচ্ছে মনে রাখতে পারে না কিছু, আরেকটি কি না আমি অ্যাভারেজ বলেছি কি না 7। আর এই অ্যাভারেজ সবসময় মনে রাখবো যে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের সাম করে তাকে 2 দিয়ে ভাগ, মানে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের অ্যাভারেজ যা হবে এদের মিডিল নাম্বারও তাই হবে। দেখো 11 3 14, 14/2 করলে কী হয় 7 হয়। সেকেন্ড নাম্বার অ্যান্ড লেখে ফার্স্ট, প্রথম দিক থেকে সেকেন্ড নাম্বার, ফার্স্ট দিক থেকে সামনের দিক থেকে, আর পেছন দিক থেকে সেকেন্ড নাম্বার, মানে 5 আর 9 যোগ করলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 14/2, কত হয় 7। তাহলে সব সময় দেখবো এই সিরিজের ফার্স্ট অ্যান্ড লাস্টের অ্যাভারেজ সেকেন্ড লাস্ট এবং সেকেন্ড ফার্স্ট এদেরও অ্যাভারেজ মিডল নাম্বারের সঙ্গে ইকুয়াল হবে। এটা হচ্ছে একটা খুব বিখ্যাত অ্যাজাম্পশন, এটা আমি তোমাদের খুব ভালো করে বলেছি এবং যার ওপর যে কনসেপ্টের ওপর আমি তোমাদের অঙ্ক করিয়েছি। তাহলে এখানেও তো গল্প তাই বলেছে, দেখো আমি এখানে আরেকটা উদাহরণ অ্যাড করি। 3 5 7 9 11, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ, এটা বলতে আমার সাথে ফার্স্ট শ্রেণী দিয়েছিলাম যেটা হচ্ছে অড নাম্বারের সিরিজ। এবার এই অড নাম্বারের সিরিজে আমি দেখতে পাচ্ছি 5টি সংখ্যা আছে এবং এটি একটি সমান্তর প্রগতির সিরিজ, তার মানে চোখ বন্ধ করে তার অ্যাভারেজ হচ্ছে কি মিডল নাম্বার। এবার যদি আমাকে বলে যে এই সিরিজের মধ্যে লাস্ট থেকে আরেকটি নাম্বার অ্যাড করলাম এবং ফার্স্টের দিকেও আরেকটি নাম্বার অ্যাড করলাম, তার মানে 11-র পরের অড নাম্বার হচ্ছে 13 এবং 3-এর আগের অড নাম্বার হচ্ছে 1, তাহলে যদি এটা করা হয় তাহলে কি অ্যাভারেজ চেঞ্জ হয় না? অ্যাভারেজ কেন চেঞ্জ হবে, কারণ মিডিল নাম্বার তো সেই 7ই বসে আছে। যতক্ষণ না মিডিল নাম্বার 7 চেঞ্জ হচ্ছে ততক্ষণ অ্যাভারেজ চেঞ্জ হবে না। এবার যদি আমি এখানে আরেকটা নাম্বার একখানা নাম্বার অ্যাড করি 15, তখনই কী হবে অ্যাভারেজ চেঞ্জ হয়ে যাবে, তখনই অ্যাভারেজ শিফট করবে। শিফট কোন দিকে করবে, এদিকে করবে। যদি আমরা রাইট সাইডের দিকে নাম্বার অ্যাড করি, যদি লেফট সাইডের দিকে অ্যাড করি তাহলে কি হবে না এদিকে শিফট করবে। ঠিক আছে, শিফটিং কীভাবে হবে, একটা নাম্বার অ্যাড করলে আমি কি দেখতে পাবো না জাস্ট একটা নাম্বারের মধ্যে গ্যাপ কত 2, তার মানে তার হাফ শিফট করবে। 7 থেকে 9 হয়েছে মানে 2 হয়েছে, তাই তো 2 গ্যাপ। তাহলে তখন অ্যাভারেজ কী হবে, যখনই 15কে অ্যাড করে দেবো তখনই অ্যাভারেজ কী হয়ে যাবে না 7 আর এখানে 2টো নাম্বার অ্যাড হয়ে গেছে আলটিমেট, তাই তো 13 1 2 3 4, হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 15কে শুধু অ্যাড করেছি, তাহলে আমার শিফটিং কোথায় হবে, আগে ছিল 7 আমার অ্যাভারেজ, এখন কী হয়ে যাবে 7 আর 9-এর অ্যাভারেজ হয়ে যাবে পুরো সিরিজটির অ্যাভারেজ। তাহলে এই 7 আর 9-এর অ্যাভারেজ কী বলবো না 8, 7 + 9 16/2 8, বা এরকমও বলতে পারি দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কত 2, তার মানে যখনই অ্যাভারেজ শিফট করবে তখন 1 শিফট করবে, 1। বোঝা গেল যে নাম্বার একটা অ্যাড করি গ্যাপ 2 বেড়েছে, তার মানে অ্যাভারেজ শিফট করবে কত না +1। এই কনসেপ্টগুলো আমি তোমাদের প্রত্যেককে শিখিয়েছি এবং এই কনসেপ্টগুলো ভুলে গেলে কী করে চলবে। প্রশ্ন এটাই বলা আছে অ্যাভারেজ অফ 9 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 27, 9টি পরপর বিজোড় সংখ্যার গড় বলা হয়েছে 27। তাহলে যদি বলে 9টি সংখ্যা, তাহলে কোন নাম্বারটি অ্যাভারেজ হবে, তাহলে বলবো 9 + 1 10/2, 5th নাম্বার হবে অ্যাভারেজ। 9টি নাম্বার যদি থাকে 1 2 3
4 5 6 7 8, এখানে 9, ধরো আর একটা নাম্বার অ্যাড করলাম 17। তাহলে কততম নাম্বারটা আমার অ্যাভারেজ হচ্ছে, কততম নাম্বারটা আমার অ্যাভারেজ হবে? তাই বলবো 1 2 3 4, ফিফথ নাম্বার হচ্ছে আমার অ্যাভারেজ। এই ফিফথ নাম্বার অ্যাভারেজ আমি কী করে বার করলাম না, নাম্বার অফ টার্মস, কতগুলো নাম্বার অফ টার্মস +1/2 করে, +1/2 করে। দেখো নাম্বার অফ টার্মস কতগুলো আছে বলেছি, 9টা টার্ম আছে, তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস গল্প শেষ। তাহলে কততম নাম্বার আমার অ্যাভারেজ হবে? ফিফথ নাম্বার। তাহলে ফিফথ নাম্বারে কে বসে আছে? 9। ঠিক আছে, তাহলে সেরকমই বলেছে দ্য অ্যাভারেজ অফ 9 কনজিকিউটিভ অড ন্যাচারাল নাম্বারস ইজ 27। তাহলে অ্যাভারেজ বলে দিয়েছে কত? 27। তাহলে এবার বলেছে যদি আশেপাশে আরও দুটো নাম্বার অ্যাড করা হয়, আশেপাশে মানে কি, ইফ দ্য প্রিভিয়াস অ্যান্ড নেক্সট অড নাম্বার আর অলসো অ্যাডেড, দেন এই 9টা নাম্বার মানে যেটা এখন 11টা নাম্বারে ট্রান্সফার হলো, তাদের অ্যাভারেজ কি কিছু চেঞ্জ হবে? তুমি বলবে না, অ্যাভারেজ কেন চেঞ্জ হবে, কারণ মিডিল নাম্বার তো সেই বসে আছে, মিডিল নাম্বার তো সেই বসে আছে, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা হচ্ছে মিডিল নাম্বার বার করার নিয়ম, যদি নাম্বার অফ টার্মস অড হয়। ঠিক আছে, তাহলে আগে ছিল কটা? নাম্বার অফ টার্মস ছিল 9 + 1/2, 9 + 1/2 করলে কত হয়? ফিফথ নাম্বার হয় অ্যাভারেজ। আর যদি দুটো নাম্বার এখানে অ্যাড করি তাহলে কতগুলো? 11 হয়ে গেল। তাহলে 11 + 1/2 = 6 নাম্বার হবে। আর এই 6 নাম্বার আর ফিফথ নাম্বার একই সংখ্যা হবে, কারণ এখানেও একটা নাম্বার অ্যাড করেছি, এদিকেও একটা নাম্বার অ্যাড করেছি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। স্যার। হ্যাঁ ঠিক আছে না মনে থাকে কথা, আমি কিন্তু পরের দিন আর বলবো না, একই গল্প, সব ভুলে গুলে খেয়ে নেয়। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাভারেজ অফ মার্কস অবটেন বাই S1 and S2 is 30 more than the average marks obtained by S2 and S3। তাহলে S1 আর S2 আমাকে অ্যাভারেজ নির্ণয় করতে বলেছে, খুব ভালো করে অঙ্কটা পড়বে। S1 আর S2 এর প্রাপ্ত নম্বরের গড় S2 এবং S3 এর প্রাপ্ত গড় নাম্বারের চেয়ে 30 বেশি। তার মানে আমি লিখতে পারি যে S1 আর S2 এর গড় মানে কি? S1 + S2/2। কী বলবে? হ্যাঁ দা একদম ঠিক। তাহলে এটা হচ্ছে S1 আর S2 প্রাপ্ত নম্বরের গড়, সেটি আলটিমেট কার সঙ্গে সমান বা কার সঙ্গে তার ইকুয়েশন তৈরি করেছে না, S2 আর S3 এর যে প্রাপ্ত গড় নাম্বার তার থেকে 30 বেশি। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। তাহলে S1 আর S2 প্রাপ্ত নম্বরের গড় = S2 আর S3 এর প্রাপ্ত নম্বরের গড় +30, এটাই বলা আছে। এবার তোমরা যদি একটু মাথায় বুদ্ধি থাকে তোমরা বলবে দাদা যদি এদের গড়ের মধ্যে ডিফারেন্স 30 হয়, যদি গড়ের মধ্যে ডিফারেন্স 30 হয়, অ্যাভারেজের ডিফারেন্স যদি 30 হয়, তাহলে প্রাপ্ত নাম্বারের ডিফারেন্স কত হবে? প্রাপ্ত নাম্বারের ডিফারেন্স কত হবে? তুমি বলবে প্রাপ্ত নাম্বারের ডিফারেন্স হবে 60। অ্যাম আই রাইট গাইস? মাথায় ঢুকেছে? যদি অ্যাভারেজের ডিফারেন্স কি হয়, অ্যাভারেজ এখানে কতজনকার অ্যাভারেজ নির্ণয় করছে? দুটো করে পেয়ার করেছে, তাহলে দুজনকার পেয়ারের অ্যাভারেজের ডিফারেন্স বলা হয়েছে 30। তাহলে অ্যাভারেজের ডিফারেন্স যদি 30 হয় তাহলে প্রাপ্ত নাম্বারের ডিফারেন্স কত হবে? 60, কারণ এখানে দুজন করে পেয়ার করেছে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে দেখো S1 আর S2, এখানে S2 আর S3 দুই দিক থেকে আমি S2কে কী করতে পারি? অমিট করে দিতে পারি। তাহলে হাসতে হাসতে বলতে পারি যে S1 = S3 + 60, ব্যাস অঙ্ক শেষ। এবার বলা হয়েছে যদি S3 এর প্রাপ্ত নাম্বার 50 হয় তাহলে S1 এর প্রাপ্ত নম্বর কত? বলো এবার তোমরা। S1 = কত হবে? S3 ভ্যালু বলা হয়েছে 50, তাহলে 50 + 60 110 হবে S1 এর প্রাপ্ত নম্বর। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কিছু ছিল অঙ্কের মধ্যে, কিচ্ছু ছিল না। ঠিক আছে, তাই গাধার মতো এখানে S1 + S2/2 = S2 + S3/2 আবার দুই দিক থেকে সাবস্ট্রাক্ট করে ওরমভাবে অঙ্ক কিন্তু করবো না। ওকে ওকে গাইস? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই যে প্রশ্নটা আমরা এখন উপস্থিত হয়েছি, যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সামান্য একটু অ্যালজেব্রার কনসেপ্ট লাগবে, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, অ্যালজেব্রার সেই কনসেপ্ট আমি বুঝিয়ে দেবো, তাই জন্য হাউমাউ করবে না কেউ, ঠিক আছে? চুপচাপ শুনবে। বলছি, দ্য অ্যাভারেজ অফ এক্স অ্যান্ড 1/x ইজ এ। দুটি সংখ্যার অ্যাভারেজ বলা হয়েছে, ঠিক আছে? এক্স 1/x এসব মাথায় রাখবে না, দুটি সংখ্যার অ্যাভারেজ বলা হয়েছে, ঠিক আছে? এবং সেই দুটো সংখ্যার স্কোয়ার করে তাদের অ্যাভারেজ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে বলা হয়েছে এক্স এবং 1/x এর অ্যাভারেজ হচ্ছে এ। তাহলে কি বলবো না, এক্স আর 1/x এর যোগফল কত? এক্স আর 1/x এর যোগফল কত হবে? 2a হবে। যদি অ্যাভারেজ এ হয় তাহলে এদের সাম কত হবে? 2a হবে, কারণ অ্যাভারেজ কী করে নির্ণয় করবো না, এক্স প্লাস 1/x/2 করে। আশা করি এই কথাটি প্রত্যেকের মাথায় ঢুকেছে। বলবে হ্যাঁ দা একদম ঢুকেছে, কোনো অসুবিধা নেই। নির্ণয় করতে হবে কি, দ্য অ্যাভারেজ অফ এক্স স্কোয়ার অ্যান্ড 1/x স্কোয়ার। আচ্ছা, অ্যাভারেজ অফ এক্স স্কোয়ার অ্যান্ড 1/x স্কোয়ার, এর মানে আমি কী বলবো না, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর হাফ। ইজ ইট ক্লিয়ার? হাফ কেন করলাম? কারণ অ্যাভারেজ নির্ণয় করতে গেলে যে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তাহলে 2 দিয়ে ভাগ করাও যা, হাফ দিয়ে গুণ করাও তাই। এই প্রশ্নটা এখন করাটা আমার মনে হচ্ছে একটু বোকামির ব্যাপার। বোঝা গেল? এটুকু অবধি সবার ক্লিয়ার? বলবে হ্যাঁ দা একদম ক্লিয়ার। তাহলে আমার নির্ণয় করতে হবে কি না, হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু। আমায় কি নির্ণয় করতে হবে? হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু। তাহলে আমি তোমাদের বলবো যে বাবা এর আনসার হবে একদম খুব সহজ একটি ব্যাপার, যে যদি এক্স প্লাস 1/x 2a হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু হবে কত হবে না, 2 এর হোল স্কোয়ার মাইনাস 2। 2 এর হোল স্কোয়ার মাইনাস 2, আর 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 মানে কত না 4a স্কোয়ার মাইনাস 2, আর 4a স্কোয়ার মাইনাস 2 মানে কত হচ্ছে 1/2 দিয়ে ভাগ করলে না 2a স্কোয়ার মাইনাস 1। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। এবার তোমাদের মনে হতে পারে দাদা আপনি এই এত সহজে এটা কোথা থেকে লিখলেন, এসব তো আমাকে শেখাননি, শিখিয়ে দিই তাহলে। দেখো, আমরা প্রথমেই যখন অ্যালজেব্রা শুরু করব তখন এই ইকুয়েশনের ওপর কাজ শুরু করব, ঠিক আছে? এই আইডেন্টিটির ওপরই কাজ শুরু করব যখন আমরা অ্যালজেব্রা শুরু করব। তাই তার একটা উদাহরণ এখনই দিয়ে দিই। দেখো, এক্স প্লাস 1/x সমান 2a বলা হয়েছে। তোমরা প্রত্যেকে আশা করি a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা জানো, প্রত্যেকে জানো। a প্লাস b এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে? যে পড়াশোনা শুরু করেনি তারও এই সূত্র জানা আছে, ঠিক আছে? পাড়া প্রতিবেশী সবাই বলে। তাহলে এক্স প্লাস 1/xকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে আমাকে এদিকেও হোল স্কোয়ার করতে হবে। বলবে হ্যাঁ তাই তো। তাহলে যদি এবার এই এক্সকে আমরা এ ধরে নিই এবং 1/xকে বি ধরে নিই, তাহলে দেখো এটা a প্লাস বি এর হোল স্কোয়ারের আকারেই লেখা হয়েছে। তাহলে যদি a প্লাস বি এর হোল স্কোয়ারের আকারে একে ভেঙে দিই তাহলে আমরা কী লিখতে পাবো না, এক্সকে যদি এ ভাবি তাহলে a স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু, এদিকে আমরা দেখতে পাচ্ছি 2a স্কোয়ার আছে, 2a স্কোয়ার মানে আলটিমেট 4a স্কোয়ার। কারোর কোনো অসুবিধা? বলবে না, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে দেখো এই এক্স আর এক্স 1/x কী হবে, কাটাকুটি হয়ে যাবে, পড়ে থাকবে 2। তাহলে আলটিমেট এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত পেলাম না 4a স্কোয়ার বা 2 এর হোল স্কোয়ার, হোয়াট এভার ইট ইজ, 4a স্কোয়ার মাইনাস 2। তাই লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু যে 2 এর হোল স্কোয়ার বা 4a স্কোয়ার মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, যেটা আমাদের মনে রাখতে হবে। যে ফর্মুলা হচ্ছে এখন এরকমভাবে লিখতে হবে যে যদি এক্স প্লাস 1/x সমান কে হয়, যদি আমাকে কম সময়ে পরীক্ষায় কেই দেখেই আনসার করতে হয়, তাহলে আমাকে মনে রাখতে হবে যে যদি এক্স প্লাস 1/x এর ভ্যালু কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু হবে কে স্কোয়ার মাইনাস 2।
কে স্কোয়ার মাইনাস টু। এবং এর উৎপত্তি যদি আমাকে জিজ্ঞেস করে এটা হলো কোথা থেকে, এলো কোথা থেকে, তাহলে যেন আমার মুখ বন্ধ না থাকে, তাকে আমি উত্তর দেবো যে তার উৎপত্তি হয়েছে এখান থেকে, যে আমি বোথ সাইড হোল স্কোয়ার করে দিয়েছি এবং সেখান থেকেই আমার এই যে শর্ত বা এই যে কাহিনী তার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এই শর্টকাটের উৎপত্তি বা উৎস হচ্ছে কোথা থেকে না, এই জাস্ট বোথ সাইড হোল স্কোয়ার করে দিয়েছি। এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইজ ইকাল টু কে স্কোয়ার। তারপরে আমরা যদি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে ভাঙি তাহলেই দেখতে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু আসবে কে স্কোয়ার মাইনাস টু। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কে থাকলে আমি লিখে দেবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কী হবে, কে স্কোয়ার মাইনাস টু। সিমিলারলি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত ছিল, টু এ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু কী লিখবো না, টু এই হচ্ছে কে, তাহলে কে স্কোয়ার মাইনাস টু মানে টু এর হোল স্কোয়ার মাইনাস টু, আর টু এর হোল স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার মাইনাস টু। দুই যদি কমন চলে যায় পড়ে থাকবে টু এ স্কোয়ার মাইনাস ওয়ান, আর সেই কমন দুই আর হাফের সঙ্গে গুণ করে পড়ে থাকবে এক। তাহলে শুধু আমরা কী লিখবো, টু এ স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ারের অ্যাভারেজ। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। কারো ডাউট কোনো? না স্যার। তাহলে বীজগণিতের প্রথম ধাপ আমরা শিখে ফেললাম। ঠিক আছে, বীজগণিত যেদিন শুরু করব সেদিন প্রথমেই আমি এটা বোঝাবো, এবং এটা যদি না বুঝতে পারো তখন মাথায় কিন্তু আমি অনলাইনে গিয়ে গাঁটটা মারবো। অর্ণববাবু ক্লিয়ার? আমি একটা বোকা বোকা প্রশ্ন করছি, এটা এক্স স্কোয়ার বাই ওয়ান বাই এক্স স্কোয়ার বাই টু, টুটা এদিকে সরে কি করে হাফ হচ্ছে কে স্কোয়ার করবেন? কোনখানটা রাখবো বলো? এই জায়গাটা আমি বলছি যে এক্স স্কোয়ার প্লাস, হ্যাঁ হ্যাঁ, আমাকে বলেছে দ্য অ্যাভারেজ অফ এক্স স্কোয়ার অ্যান্ড ওয়ান বাই এক্স স্কোয়ার। এই অ্যাভারেজ, এই এক্স স্কোয়ার মানে হচ্ছে এটা একটা বস্তু, আর ওয়ান বাই এক্স স্কোয়ার একটা বস্তু। তাহলে দুটি বস্তুর অ্যাভারেজ আমরা কী করে নির্ণয় করি, তাদের যোগ করে দুই দিয়ে ভাগ, সাম অফ দ্য অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। সাম কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর বাই টু করলে কী হবে, এটা দেখতে কেমন হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই টু করলে এরকম দেখতে হয়। আর এটা যদি একটাই রাশি হয় তাহলে আমরা এই যে হাফ, এই হাফ মানে কি, এখানে ওয়ান আছে, ওয়ান বাই টু, তার মানে ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার বোঝা গেল? যদি আমাকে বলে 3 আর 1/5 এর গড় কত, আমি কী করবো, 3 প্লাস 1/5 বাই টু লিখব। এর মানে কি, 1/2 ইন্টু 3 প্লাস 1/5। নাও ইজ ইট ক্লিয়ার? আমি ওয়ানটাকে কেন লিখছি, কোন ওয়ানটা? এই যে ওয়ানটাকে কেন লিখবো কেন এমনি করে, এরমভাবে কেন লিখবো, হ্যাঁ যাতে এটি বুঝতে পারছি না যে আমি মানে এটা লিখবো কেন, আমি সেটাই বুঝবো, মানে কেন এখানে ডাউটটা কোথায়, মানে এক লিখলে অসুবিধা কী আছে, কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে তো একই হয়, মানে এক সেই সংখ্যাই থাকে, মানে ডাউটটা কোথায় তোমার? কটা থাকবে, কিন্তু আমার ডাউট হচ্ছে কেন এমনি করে লিখবো। আরে বাবা, 4/2 আর 4 ইন্টু 1/2 কোনো ডিফারেন্স আছে? না, সেটাই করেছি, যে কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা মানেই তো 1/2 দিয়ে গুণ করা, হ্যাঁ সেটাই করেছি। তুমি 2 দিয়ে ভাগ এরকমও লিখতে পারো, তোমার কোনো অসুবিধা নেই তাতে, তাতে কোনো অসুবিধা নেই, শুধু দেখতে খারাপ লাগে এই জন্যেই। ঠিক আছে, গ্রুমিং ওয়ান কাইন্ড অফ। তুমি যদি একে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বাই টু লেখো কোনো আপত্তি নেই এতে, ঠিক আছে? তাহলে তুমি তখন কী করবে, তোমার ফর্মুলা একই থাকবে, গল্প একই থাকবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু কী হচ্ছে না, আলটিমেট 4a স্কোয়ার মাইনাস টু বাই টু। তাহলে এবার কী করবে, ওপরে 2 কমন নেবে, 2 কমন নিলে কী পড়ে থাকবে, 2a স্কোয়ার মাইনাস 1। আর এই যে 2 কমন নিলে সেই 2টা নিচের 2 স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল 2a স্কোয়ার মাইনাস 1। এই নিচেরটাই ভালো স্যার, এটা মাথায় ঢুকে গেল চট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কাল থেকে একটা করে হেলথ ড্রিঙ্ক খাবে, বুস্ট বা বি প্রোটিন এরম কিছু, বুঝতে পেরেছো? আর সকালে উঠে একটু হনুমান মন্ত্র জপ করবে। আচ্ছা স্যার। দরকার আছে তোমার।
এটা প্রত্যেকেরই দরকার আছে, কেউ বলে কেউ বলে না। এখানে অনেকই নির্বাক চলচ্চিত্র আছে আমি জানি, যারা কথাই বলতে জানে না। না স্যার, আমার প্রবলেম হলো আমি আপনাকে বলি। হ্যাঁ, কিন্তু এমন কিছু বলো যেগুলো বলার দরকার নেই। নেক্সট প্রশ্ন, if the average of s numbers is r to the power 4 and the average of r numbers is s to the power 4, then find the average of all r plus s numbers. ওকে, তাহলে দেখো এখানে এস আর সংখ্যাগুলোর জায়গায় খালি এস আর দিয়ে ইমপ্লিমেন্ট করেছি, আর কিচ্ছু নেই অঙ্কের মধ্যে। আর হচ্ছে একটা ছোট্ট বীজগাণিতিক ফর্মুলা আছে। যেমন দেখি, আমার অ্যাভারেজের কনসেপ্ট দিয়ে আমি ভাববো, অন্য কিছু ভাববো না। অ্যাভারেজের কনসেপ্ট কী বলে না, টোটাল নাম্বার অফ অবজারভেশন বাই সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, শুধু এটুকুই মনে রাখবো। তাহলে বলেছি দ্য অ্যাভারেজ অফ এস নাম্বারস ইজ এস আর টু দি পাওয়ার 4, তাহলে এসটি নাম্বারের অ্যাভারেজ বলা হয়েছে কত না আর টু দি পাওয়ার 4, এবং আরটি নাম্বারের অ্যাভারেজ কত বলা হয়েছে এস টু দি পাওয়ার 4। তাহলে আশা করি তোমাদের ওয়েটেড অ্যাভারেজ প্রত্যেকের মনে আছে, তাই তো? এখানে ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ দেওয়া হয়েছে, আমাকে ওয়েটেড অ্যাভারেজ নির্ণয় করতে হবে। আর ওয়েটেড অ্যাভারেজই বলে যে আর প্লাস এসের মিলিত অ্যাভারেজ কত হবে। এগুলো কোয়ান্টিটি, আর এস হচ্ছে কোয়ান্টিটি, আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ। তাহলে ওয়েটেড অ্যাভারেজ, এখানে যে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ আর প্লাস এস, ইট মিনস আমাকে এখানে ওয়েটেড অ্যাভারেজ নির্ণয় করতে বলেছে। আর ওয়েটেড অ্যাভারেজ আমরা কী করে পাই? আমরা ফর্মুলা আগেই শিখেছি, যে আমাকে বলেছে এসটি নাম্বারের অ্যাভারেজ বলা হয়েছে আর এসটি নাম্বারের অ্যাভারেজ বলা হয়েছে আর টু দি পাওয়ার 4। তাহলে আমাকে বলো টোটাল এই যে এসটি নাম্বারের টোটাল কত? এসটি নাম্বারের অ্যাভারেজ বলা হয়েছে আর টু দি পাওয়ার 4, তাহলে এসটি নাম্বারের টোটাল কত? তুমি বলবে এস ইন্টু আর টু দি পাওয়ার 4, তাই তো? আমি বাস্তব উদাহরণ দিয়ে আবার বলি, 3 কেজি চাল দেওয়া হয়েছে, সবাইকে মনে করে দিয়ে একবার, 3 কেজি চালের একটা বস্তা আছে, প্রত্যেক কিলোর দাম 20 টাকা, ঠিক আছে? আর 2 কেজি হচ্ছে গম দেওয়া হয়েছে, 2 কেজির প্রত্যেক কিলোর দাম 10 টাকা, ঠিক আছে? তাহলে 3 + 2 5 কেজির অ্যাভারেজ কত? 3 + 2 এর 5 কেজির অ্যাভারেজ কত? আমি কি বলেছিলাম না, 3 কেজির প্রত্যেক কিলো দাম 20 টাকা, তার মানে টোটাল 3 কিলোর দাম কত? 60 টাকা। 2 কিলোর প্রত্যেক কিলোর দাম 10 টাকা, তাহলে টোটাল 2 কিলোর দাম কত? 20 টাকা, তাই তো? 20 টাকা। তাহলে 60 + 20 হচ্ছে 80 টাকা, হচ্ছে টোটাল কত কিলোর দাম না 3 + 2 5 কিলোর দাম। এটিই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে? এটাই আমি এখানে করছি, যে প্রথম এসটি নাম্বারের অ্যাভারেজ আর টু দি পাওয়ার 4, তাহলে প্রথম এসটি নাম্বারের সাম কত হবে না এস ইন্টু আর টু দি পাওয়ার 4। সিমিলারলি প্রথম আরটি নাম্বারের অ্যাভারেজ বলা হয়েছে এস টু দি পাওয়ার 4, তাহলে আরটি নাম্বারের সাম কত হবে না আর ইন্টু এস টু দি পাওয়ার 4। ইজ ইট ক্লিয়ার? বাই নাম্বার অফ অবজারভেশন কি না এস প্লাস আর। তাহলে এটাই হয়ে গেল এস প্লাস আর বা আর প্লাস এস সংখ্যার অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ অফ নাম্বার আর প্লাস এস সংখ্যার অ্যাভারেজ আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে বলো, এই যে ওপরে এস আর আর, এই দুটো এখানে এই দুটো টার্ম থেকে এস ইন্টু আর টু দি পাওয়ার 4 প্লাস আর ইন্টু এস টু দি পাওয়ার 4, এই দুই জায়গা থেকে কি আর এস কমন যাচ্ছে? আর এস কমন যাচ্ছে? বলবে হ্যাঁ দা, অবশ্যই কমন যাচ্ছে। তাহলে আর এস যদি কমন নিয়ে নিই, আর এস কমন নিলে পড়ে থাকে কি? দেখো এখান থেকে এস কমন চলে গেছে, একটা আর কমন চলে গেছে, পড়ে গেছে কি না আর কিউব। আর এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি একটা এস কমন গেছে, একটা আর কমন গেছে, পড়ে আছে কি আর তো কমন চলে গেছে। কমন নেওয়া মানে কি? আর এস দিয়ে ভাগ করা। তাহলে যখনই আর এস টু দি পাওয়ার 4কে আর এস দিয়ে ভাগ করব, আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এই এস টু দি পাওয়ার 4/s, এস টু দি পাওয়ার 4/s মানে হচ্ছে এস কিউব। এটুকু জ্ঞান আশা করি প্রত্যেকের আছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কে পড়ে রইল না আর কিউব প্লাস এস কিউব বাই এস টু দি এস প্লাস আর। এবার আমাকে বলো সবাই যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? a plus b তারপর কিউ মাইনাস 3। হ্যাঁ, এ কিউব প্লাস বি a কিউবের plus b এ কিউব প্লাস বি কিউবের b। দুটো ফর্মুলা আছে, ঠিক আছে? দুটি ফর্মুলা আছে, এই দুটি ফর্মুলাই মনে রাখতে হবে। যখন আমরা ইউজেজের উপর ডিপেন্ড করে কখন কোনটাকে ইউজ করব, ঠিক আছে? এ কিউব প্লাস বি কিউবের দুটি ফর্মুলা কী কী? তুমি বলবে এ প্লাস বি এর হোল কিউব, তাই তো, -3ab আর এ প্লাস বি। আরেকটি কি না এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
আশা করি প্রত্যেকে এই ফর্মুলাটির সঙ্গে অবগত। প্রত্যেকে এই ফর্মুলাটি জানে আশা করি, হ্যাঁ কি না? আমি বলছি স্যার এইসব সূত্রগুলো সব মনে রাখতে হবে নাকি? একদম একদম, বীজগণিত পড়তে গেলে আমাকে বীজগণিতিক সূত্র মুখস্থ রাখতে হবে। ফার্স্ট হচ্ছে এই কাজটা তোমাদের করতে হবে, ঠিক আছে? বীজগণিত আমি খুব তাড়াতাড়ি শুরু করব, তাই প্রত্যেকে বাচ্চাবেলায় ফিরে গিয়ে ক্লাস 8-এর বইটা বের করবে। যদি না পারো একদম কোনো একটা গুগলে গিয়ে বীজগাণিতিক ফর্মুলা টাইপ করবে, সব বীজগাণিতিক ফর্মুলা চলে আসবে, সেগুলো মুখস্থ করে রাখবে। আর সেটাও করতে হবে না, আমি খুব তাড়াতাড়ি সবকটা বীজগাণিতিক ফর্মুলা এক জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব আমি দেখতে পাচ্ছি এখানে আর কিউব আর এস কিউব। আরকে আমি এর সঙ্গে তুলনা করতে পারি আর এসকে আমি বি এর সঙ্গে তুলনা করতে পারি। তাহলে আর কিউব প্লাস এস কিউবের কোন ফর্মুলা আমি লিখবো? এই দুটি ফর্মুলার মধ্যে আমি লিখবো সেকেন্ড ফর্মুলা, কারণ কি এখানে ফ্যাক্টর হিসাবে আছে। আর ফ্যাক্টর হিসেবে থাকলে তবেই আমি কি করতে পারবো? কাটাকুটি করতে পারবো। যখনই কাটাকুটির গল্প আসবে বা ভাগের গল্প আসবে, তখন আমি ফ্যাক্টরের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাকে ইউজ করব। তাহলে দেখো আমি যদি এই ফর্মুলাটাকে ইউজ করি, তাহলে আমি আলটিমেট কী পাচ্ছি ওপরে? না এস প্লাস আর, আর ওপরে কী পাচ্ছি? এই এস প্লাস আরকে তোমরা আর প্লাস এসও লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এটাকে আর প্লাস এস লিখতে পারো, বা ওপরের ভদ্রলোককে তোমরা এস কিউব আর কিউব লিখে দিতে পারো, ঠিক আছে? এখানে ওপরে আর কিউব এস কিউবই লেখো, কারণ নাহলে এখানে গুলিয়ে যাবে। এখানে আর প্লাস এস লেখো, একই ব্যাপার। এ প্লাস বি মানেও যা, বি প্লাস এ মানেও তাই। তাহলে আর কিউব প্লাস এস কিউব যদি আর প্লাস এস দিয়ে ভাগ করি, যদি এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবকে এ প্লাস বি দিয়ে ভাগ করি, তাহলে কী পড়ে থাকবে? দেখো তো এই ফর্মুলাটাই যদি আমি এ প্লাস বি দিয়ে ভাগ করে দিই, তাহলে কী পড়ে থাকবে? না এ প্লাস বি কী হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো? এ প্লাস বি ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এখানেও যদি আর প্লাস এসকে আমি ক্যান্সেল আউট করে দিই, পড়ে থাকবে কে? এই আর কিউব প্লাস এস কিউবকে যদি ভেঙে দিই আমি সূত্রে, তাহলে আমি কী পড়ে থাকবো? আর প্লাস এস ইন্টু আর স্কোয়ার মাইনাস আর এস প্লাস এ স্কোয়ার। তাহলে আর প্লাস এস যদি অমিট হয়ে যায়, পড়ে থাকবে কে? পড়ে থাকবে হচ্ছে আর স্কোয়ার মাইনাস আর এস প্লাস এ স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার আনসার। আর এই আনসারটি আমি কোথায় দেখতে পাচ্ছি? দেখো অপশান এতে, আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আর এস। তার মানে অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? এনি ডাউট গাইস? হ্যাঁ স্যার। কারোর কোনো ডাউট থাকলে সে আমায় বলতে পারে। আর এই জায়গায় যদি অর্ণব আমি বলবো, যদি এই জায়গায় তোমার ডাউট থাকতে পারে, তোমার এই জায়গায় ডাউট একটা থাকতে পারে, আছে কি ডাউট? না স্যার, ডাউট নেই। আচ্ছা, করণী সবাই জানে আশা করি, যে যদি এখানে আমি করণী নয়, এটা হচ্ছে আমার ইন্ডিসেস। যদি দেখি আমি যে এস টু দি পাওয়ার 4/s, আমি কি দেখছি? না দুই জায়গাতেই বেটস ইকুয়াল আছে এস। তাহলে ভাগের সময় কী হয়? পাওয়ার বিয়োগ হয়। তাহলে 4 মাইনাস 1 কী হয়ে গেছে? 3 হয়ে গেছে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। ওয়ান অফ দ্য ফেমাস কোশ্চেন ইন এসএসসি, ঠিক আছে? প্রায় এসএসসি প্রশ্নটি জিজ্ঞেস করে এবং এই প্রশ্নটির আনসার দেখেই করা যায়। বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 30 প্লাস 3 টু দি পাওয়ার 40। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটে সংখ্যা, 3 টু দি পাওয়ার 20, 3 টু দি পাওয়ার 30 আর 3 টু দি পাওয়ার 40। এদের অ্যাভারেজ নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা কী বলবে? অ্যাভারেজ নির্ণয় করার মতো সোজা জিনিস আর কিছু নেই। অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কী হবে? সাম অফ দ্য অবজারভেশন, সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন, তাই তো? তাহলে সাম অফ অবজারভেশন আমরা কী কী লিখবো? 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 30 প্লাস 3 টু দি পাওয়ার 40 বাই কী লিখবো? নাম্বার অফ অবজারভেশন কটা আছে? না 1 2 3, তিনটে আছে, তাই তো? তাহলে 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 30 প্লাস 3 টু দি পাওয়ার 40/3 হবে আমার এই পুরো সংখ্যাটার, পুরো তিনটে সংখ্যার অ্যাভারেজ। তাহলে এই আনসারকে আমি কোথাও দেখতে পাচ্ছি? এখানে কোথাও কি নিচে 3 আছে? না, নেই। তাহলে কী করব? অ্যাকচুয়ালি দেখো এখানে আমি একটু আগেই এই ধরনের গল্প আমি তোমাদের বলেছিলাম যে 3 টু দি পাওয়ার 20 প্লাস 3 টু দি পাওয়ার 30 প্লাস 3 টু দি পাওয়ার 40/3 লেখা আছে। তাহলে আমি বলতে পারি, এটাকে সাজাতে পারি এরমভাবে, 3 টু দি পাওয়ার 30/3 প্লাস 3 টু দি পাওয়ার 30/3 প্লাস 3 টু দি পাওয়ার 40/3। বলবে হ্যাঁ স্যার, একদম কোনো অসুবিধা নেই।
তাহলে যদি লিখতে পারি এরকম, তাহলে এবার এটাও বলতে পারি, যেটাও জাস্ট আগের অঙ্কে আমি বোঝালাম, যে যদি আমি দেখতে পাচ্ছি ভাগ করছি এবং ভাগের সময় কি দেখতে পাচ্ছি, ভগ্নাংশের দুটোতেই উপর নিচে লব এবং হরে দুটোতেই বেস ইকুয়াল, তাহলে বেস ইকুয়াল, তাহলে আমি কী করব, পাওয়ার কী করব, বিয়োগ করব। তার মানে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইজ ইকাল টু a টু দি পাওয়ার m মাইনাস n। ওকে, মাইন্ড ইট, এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। জাস্ট এই ফর্মুলার উপর বেস করেই গল্প হয়ে যাবে। দেখো 3 টু দি পাওয়ার 20 বাই 3 টু দি পাওয়ার 1, তার মানে 3 টু দি পাওয়ার কী হবে, 20 মাইনাস 1 মানে 3 টু দি পাওয়ার 19, প্লাস 3 টু দি পাওয়ার 30 বাই 3 মানে 3 টু দি পাওয়ার 30 মাইনাস 1 মানে 29, আর 3 টু দি পাওয়ার 40 বাই 3 মানে 3 টু দি পাওয়ার কী হবে, 40 মাইনাস 1 দ্যাট ইজ 39। তার মানে দেখো 3 টু দি পাওয়ার 19 প্লাস 3 টু দি পাওয়ার 29 প্লাস 3 টু দি পাওয়ার 39ই হবে আমার রিকোয়ার্ড অ্যাভারেজ। তাহলে এই ধরনের প্রশ্ন পড়লে আমি কি করব, জাস্ট দেখব কি পাওয়ার কোথায় কী কী আছে, কতগুলো সংখ্যা আছে এবং পাওয়ার কী আছে, বেস কী আছে, তিনটে দিকে মাথায় রাখতে হবে। সংখ্যা তিনটে আছে মানে নাম্বার অফ অবজারভেশনও তিনটে আছে এবং প্রত্যেকটা সংখ্যার বেসও 3 আছে। তার মানে চোখ বন্ধ করে লিখব কি, পাওয়ারকে -1 করে দেবো, 20 মাইনাস 1, 20 মাইনাস 1 19, 30 মাইনাস 1 29, 40 মাইনাস 1 39 হবে আমার রিকোয়ার্ড আনসার। তার মানে 3 টু দি পাওয়ার 19, 3 টু দি পাওয়ার 29 আর 3 টু দি পাওয়ার 39, সব কটার মধ্যে এখানে কী চিহ্ন থাকবে, প্লাস চিহ্ন থাকবে। তাহলে এটাই হবে আমার আনসার, অপশান ডি। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন। The average of squares of 4 consecutive odd natural numbers is 201. চারটে পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গের গড় বলা হয়েছে 201। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা বিজোড় সংখ্যাও কী জানি, পরপর বিজোড় সংখ্যাও কী জানি, স্বাভাবিক সংখ্যাও কী জানি। এই সব কটি টার্মের সঙ্গে তোমরা কি না প্রত্যেকে সঙ্গে পরিচিত হয়ে গেছো, প্রত্যেকেই তোমরা এই সংখ্যাগুলোর সঙ্গে পরিচিত হয়ে গেছো। তাহলে এবার আমি তোমাদের যে সামনে এটা লিখছি খুব ভালো করে দেখবে। আমি ধরলাম চারটে সংখ্যা এরকম, একটি এক্স, তাহলে এক্সের পরের সংখ্যা, এক্সের পরের সংখ্যা, পরপর সংখ্যা বলেছে, এক্সের পরের সংখ্যা যেটি অড নাম্বার সেটি কি হবে, এক্স একটি অড নাম্বার, ঠিক আছে, এটি একটি অড নাম্বার। তাহলে এর পরের অড নাম্বার কি বলবো, এক্স প্লাস 2, x plus 2, তাহলে ঠিক আর এর আগের অড সংখ্যা কি, এক্স মাইনাস 2। তাহলে এটা হলো তিনটে, যদি আমার তিনটে সংখ্যা বলে, তিনটে পরপর অড সংখ্যা বলে এবং তাদের স্কোয়ারের সাম বলে, আমি এই ঠিক এই টার্মটা লিখব, আর অন্য কিচ্ছু না, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে চারটে আছে, যেহেতু এখানে চারটে সংখ্যা বলে, চারটে পরপর অড সংখ্যা, তাহলে আমি আর একটা নাম্বার এর সঙ্গে অ্যাড করবো, সেটা হচ্ছে এক্স প্লাস 4। ওকে, এবার বলেছে এদের স্কোয়ারের কি বলেছে, অ্যাভারেজ, এদের বর্গের গড়। তাহলে এদের বর্গ মানে কি, প্রত্যেকটা সংখ্যা আমার স্কোয়ার করতে হবে, প্রত্যেকটা সংখ্যা আমায় স্কোয়ার করতে হবে, তাই তো। তাহলে এই হচ্ছে চারটে অবজারভেশন, এবং এদের গড় আমি কী করে বার করব না, এদের যোগ করে 4 দিয়ে ভাগ, এদের যোগ করে 4 দিয়ে ভাগ, আর এদের যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমি দেখতে পাচ্ছি কত পাচ্ছি না, 201 পাচ্ছি, 201 পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমার স্টেটমেন্ট, এটাই হচ্ছে আমার কি স্টেটমেন্ট। তাহলে এবার এখান থেকে একটা সুন্দর গল্প বলি। এই যে 4 আছে, 4কে তোমরা কীরকমভাবে লিখবে, ঠিক আমি লাস্ট টাইম যেরকমভাবে লিখেছিলাম সেরকমভাবে লিখবে। এই নিচে 4 এরকম ভালো লাগছে না দেখতে, এটাকে এরকমভাবে লিখে দাও 1/4। এবার দেখো গল্প শোনো, এখানে দেখো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তোমরা যদি সবকটাকে এ প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও তাহলেও করতে পারো, বা আমি যেটা বলছি সেটাও করতে পারো। আচ্ছা, আগে তোমাদের আমি এ প্লাস বির ফর্মুলায় ভেঙে করাই। 1-এর 4 আছে, এরম আছে 1-এর 4 থাক, এক্স মাইনাস 2 হোল স্কোয়ারকে আমরা কী লিখবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 আর মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 এর হোল স্কোয়ারকে কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4x, আর এক্স প্লাস 4 এর হোল স্কোয়ারকে কী লিখবো না, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ইজিক্যাল টু কত না 201, ইজিক্যাল টু কত না 201।
তাহলে এবার দেখো আমি এখান থেকে এক্স স্কোয়ার কতগুলো দেখতে পাচ্ছি না 4টে, 1 2 3 4। তাহলে আলটিমেট এই 4টে এক্স স্কোয়ার যোগ হয়ে কত হবে না 4x স্কোয়ার হয়ে যাবে। আর দেখো -4x প্লাস 4x কী হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে একমাত্র এক্স জাতীয় সংখ্যা আমি একটাই দেখতে পাচ্ছি, সে হচ্ছে 8x। তাহলে 4x স্কোয়ার প্লাস 8x। আর দেখো এখানে দেখতে পাচ্ছি 4 + 4 8, 8 + 16 24। ব্যাস। তাহলে আর কিছু কি পড়ে আছে আমার এখানে এই ব্র্যাকেটের মধ্যে? আর কিচ্ছু পড়ে নেই। তাহলে এই পুরো সংখ্যাটাকে আমার 1-এর 4 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1-এর 4 দিয়ে গুণ করলে আমার কী হবে, জাস্ট 4 দিয়ে ভাগ করা, 1-এর 4 দিয়ে গুণ করা মানে যা, আর 4 দিয়ে ভাগ করা মানেও তাই। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত পাবো না, এখানে ছিল 4x স্কোয়ার, 4x স্কোয়ারকে 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে x স্কোয়ার। আর 8xকে 4 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে কত না 2x। আর এখানে ছিল আমার 24কে 4 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে 6। তার মানে x স্কোয়ার প্লাস 2x প্লাস 6 ইজিক্যাল টু কত না 201। এবার দেখো এই 201কে যদি আমরা সমান চিহ্নর এপারে, এই লাইনগুলো তোমরা কিন্তু পরীক্ষা হলে অমিট করবে। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 6 লিখবে না, এক্স স্কোয়ার প্লাস 2x 6 মাইনাস 201 মানে -195 লিখবে, ইজিক্যাল টু 0। ব্যাস। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 195 ইজিক্যাল টু কী পেয়ে গেলাম না 0 পেয়ে গেলাম। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ দা একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এবার এই 195কে আমাকে এমন দুটো সংখ্যার ফ্যাক্টর হিসেবে ভাঙতে হবে যাদের বিয়োগফল হচ্ছে 2। তাহলে তোমরা সবাই জানো যে কী হবে, আমরা একদম 195কে আমরা কী লিখবো না 15 × 13, 15 × 13, 15 আর 13-র গুণফল হচ্ছে 195। তাহলে দেখো তো আমি এক্স স্কোয়ার প্লাস 2x এর জায়গায় আমি লিখতে পারি প্লাস 15x মাইনাস 13x। এগুলো নাকি মিডল টার্ম না কি বলে স্যার, 8-9 এ করেছিলাম মিডল টার্ম একদম ইজিক্যাল টু হচ্ছে 195। তাহলে এখান থেকে আমরা দুটো ফ্যাক্টর পাচ্ছি। দুটো ফ্যাক্টর কী কী না এক্স প্লাস 15 এবং x মাইনাস 13 ইজিক্যাল টু 0। তাহলে আমরা যেহেতু দুটো সংখ্যার গুণফল 0 পাচ্ছি, তার মানে এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা 0 হতেই পারে। যদি আমি x প্লাস 15কে 0 করে দিই তাহলে এক্সের ভ্যালু কত পাবো -15। কিন্তু এখানে কি -15 হতে পারে? -15 তো হতে পারে না। তাহলে আমি এক্সের ভ্যালু কী নেবো না এক্সের ভ্যালু 13 নেবো, এক্সের ভ্যালু 13 নেবো, তাই তো? এক্সের ভ্যালু কী নেবো না 13 নেবো। তাহলে এবার দেখো যদি এক্সের ভ্যালু 13 নিয়ে নিই, তাহলে এবার আমাকে বলো যে সবচেয়ে বড় সংখ্যা মানে নির্ণয় করতে কী হবে, বৃহত্তম সংখ্যা 7 গুণ আর ক্ষুদ্রতম সংখ্যা 3 গুণ। তাহলে বৃহত্তম সংখ্যা কে হবে না x + 4, তার মানে x + 4 মানে কত 17। তাহলে বৃহত্তম সংখ্যার কত গুণ বলেছে 7 গুণ মানে 7 × 17 প্লাস ক্ষুদ্রতম সংখ্যা 3 গুণ, ক্ষুদ্রতম সংখ্যা কে না x - 2, তার মানে x - 2 মানে কত না 11, তার মানে 11 × কত না 3/2 হবে আমার আনসার। তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। বৃহত্তম সংখ্যার 7 গুণ মানে 7 × 117, 7 × 17, আর ক্ষুদ্রতম সংখ্যার 3 গুণ মানে 11 × 3। তাহলে 7 × 17, তাহলে 7 × 17 মানে হচ্ছে কত 9 পাবো এখানে ইউনিট ডিজিট। 7 × 17 ইউনিট ডিজিট কত 9, 3 × 11 ইউনিট ডিজিট কত 3, তার মানে 3 + 9 মানে কত 12, 12/2 মানে কত 6। তাহলে 6 আমি এখানে দেখতে পাচ্ছি 6 দেখতে পাচ্ছি দুটো সংখ্যায় আছে, তাহলে আমাকে করে দেখতে হবে, আর কোনো অপশান নেই। ঠিক আছে, যদি না থাকতো তাহলে আমরা 1 সেকেন্ডেই আনসারে দাগ দিতে পারতাম। তাহলে 7 × 17 কত হয় তোমরা সবাই জানো 119, আর 3 × 11 কত 33/2। তাহলে 119 + 33 মানে কত হবে 100 কত হবে 152/2, আর 152/2 মানে কত 76। অপশান সি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? এবার দেখো এখানে এই যে আমি এত বড় গল্পটা করেছি না, এই এত বড় গল্পটা করার কোনো প্রয়োজন নেই। অর্ণব বুঝতে পারা গেছে তো এত কিছু গল্প? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো আমি এই যে কাহিনিটা এখানে লিখেছি এই কাহিনিটা আমি এক লাইনেই ছাড়তে পারবো। কি করে? তার জন্য যেটা তোমায় মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট ফর্মুলা। যদি
এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার লেখা থাকে, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার লেখা থাকে, তাহলে তার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি পাবো যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা থাকে। আর সেটা কোথায় লেখা আছে দেখো, এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এর হোল স্কোয়ার। এই এক্স স্কোয়ারকে যদি আমরা পরে লিখি তাহলে দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার আছে। ঠিক এরকম দেখতে না, একই রকম দেখতে তো। তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে লিখে যেতে পারি যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে বাকি পার্টটা আমার কী হলো, অমিট হয়ে গেল। আর এটাও তুমি ডাইরেক্ট একবারে লিখতে পারো যে 2 এক্স স্কোয়ার প্লাস কি 8। এবার দেখো বাকি পার্টটা দেখো, এক্স স্কোয়ার পড়ে আছে আর এখানে কি পড়ে আছে, এক্স প্লাস 4 এর হোল স্কোয়ার। এবার লিখে দাও এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস কত 16। ব্যাস, কত ছোটো হয়ে গেল দেখো, ব্যাপারটা কত ছোটো হয়ে গেল। বোঝা গেল প্রত্যেকের? যে বুঝতে পারেনি সে বলবে আমাকে। আমি স্যার এমনি সূত্রটা কোনোদিন দেখিনি, এ প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিটার হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখার কিছু নেই, এটা জাস্ট এই দুটো ফর্মুলাকে ইন্ডিভিজুয়ালি লিখলেই আমি বুঝতে পারবো। এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কী লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা লিখতে পারি। আর এ মাইনাস বি হোল স্কোয়ার কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab। ইজ ইট ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। এবার দেখো প্লাস 2ab মাইনাস 2ab কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে রইল কি, দুটো এ স্কোয়ার আর দুটো বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। এবার এই অঙ্কটিরই আর একটা খুব সুন্দর ছোটখাটো, একদম বলতে পারো শর্টকাট আছে, ঠিক আছে, যেটা একটু অ্যাজামশান করে, যেটাকে একটু অ্যাজামশান করে আমি বলতে পারি, ঠিক আছে। সেই শর্টকাটটা আমি এখন বলবো না, সেটা আমি আজকে তোমাদের বলবো না, আগে তোমরা এটা হজম করে নাও। সেটা আমি পরের দিন একবার রিমাইন্ড করাবে। আমি এই অঙ্কটা স্পেশালি আর একবার বলবো এই ছোট্ট শর্টকাটটা দিয়ে, ঠিক আছে। কিন্তু শর্টকাট বলার আগে আমি বলবো এটা হজম করে তারপর পরের দিন বলবো। আমাকে একবার রিমাইন্ড করে দেবে ক্লাস শুরু হওয়ার আগে। চলো নেক্সট প্রশ্ন। The average of x occurring 5 times and y occurring 7 times is 37. খুব দারুণ একটা গল্প বলেছে, ঠিক আছে। দ্য অ্যাভারেজ অফ এক্স অকারিং 5 টাইমস, আচ্ছা এর মানে কি? কে এর মানে বলতে পারবে আমাকে বলো? মানে 5টা এক্স এর এভারেজ হচ্ছে 7। 5টা এক্সের অ্যাভারেজ হচ্ছে 7। না, 5টা এক্স দ্য এভারেজ অফ এক্স ওকারিং 5 টাইম। তাহলে এবার আমি বলি, ঠিক আছে, একদম ঠিক কথা বলেছে। 5টা এক্সের অ্যাভারেজ হচ্ছে 7, ঠিক আছে। 5টা এক্সের অ্যাভারেজ কিন্তু 7 না, বলেছে দ্য অ্যাভারেজ অফ এক্স অকারিং 5 টাইমস, এক্সের 5 গুণ এবং ওয়াইয়ের 7 গুণের গড় হলো 37, ঠিক আছে। এখানে বাংলাটা একটু ভুল আছে, ঠিক আছে, এক্সের 5 গুণ নয়, এক্সের 5 গুণ, কিন্তু এক্সটা কীরকমভাবে আসছে না 5 বার আসছে। বাংলাটায় একটু প্রবলেম আছে, ঠিক আছে। 5 বার আসছে মানে কি, আমার ধরো স্ক্রিনে আমি একটা স্ক্রিন দেখতে পাচ্ছি যেখানে 5 বার এক্স দেখানো হচ্ছে, ঠিক আছে, এরকম 1 2 3 4 5, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, ওয়াই অকারিং 7 টাইমস। এটা হচ্ছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে এই যে পুরো সংখ্যা, এই যে সিরিজটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সিরিজ দেওয়া হয়েছে। এই সিরিজটার অ্যাভারেজ বলা হয়েছে কত না, পুরো সিরিজটার অ্যাভারেজ 37, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে টোটাল আমি কত ভ্যালু দেখতে পাচ্ছি, তো টোটাল কত, তুই বলবে 5x প্লাস 7y। আর বাই কি 2 লিখবো, বাই কি লিখবো, বাই 2 লিখবো? কখনোই নয়। আমরা জানি একদম একদম আমি কেন লিখবো, কারণ আমরা জানি যে অ্যাভারেজের ফর্মুলা কি,
না সাম অফ দ্য অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন? তাহলে সাম অফ অবজারভেশন আমি পেয়ে গেছি 5x প্লাস 7y। আর কতগুলো সংখ্যা, কতগুলো অবজারভেশন দেখতে পাচ্ছি? টোটাল 12টি অবজারভেশন দেখতে পাচ্ছি। তাহলে বাই 12 ইজ ইকাল টু কত? না 37। এটা হচ্ছে আমার ফার্স্ট গল্প। আর এই 37 বাই 12 এখানে নিচের দেখার দরকার নেই। যখনই দেখবো এক্স ওয়াইয়ের গল্প আছে তার মানে কিছু এখানে সমীকরণ তৈরি হবে। তার মানে ইন্টু 37 ইন্টু 12 ইজ ইকাল টু 37 ইন্টু 12। সিমিলারলি পরের গল্প দেখি, বলছে অলসো দ্য অ্যাভারেজ অফ এক্স অকারিং 7 টাইমস, তার মানে 7 বার এক্স আসছে, এবং ওয়াই অকারিং 5 টাইমস, এবং 5 বার ওয়াই আসছে। তাদের অ্যাভারেজ বলা হয়েছে কত? না 35। তাহলে এখানেও আমি 35 ইন্টু 12 লিখবো, কারণ কি এখানেও আমি 12টা অবজারভেশন দেখতে পাচ্ছি, 7 প্লাস 5 12। এবার দেখো, এবার যেটা তোমরা করতে পারো, কি করতে পারো তোমরা, কি করতে পারো না, এই দুটি যে ইকুয়েশন দেখতে পাচ্ছি, এই দুটি ইকুয়েশনকে জাস্ট যোগ করে দাও অথবা বিয়োগ করে দাও, যেটা খুশি করে দাও। তাহলে যদি যোগ করে দাও তাহলে দেখবে 5x প্লাস 7x কী হবে? 12x হবে। যোগ করছি, আমি সাম করছি। তাহলে 12x প্লাস 12y ইজ ইকাল টু কত হবে? না 37 ইন্টু 12 প্লাস 35 ইন্টু 12, 12 কমন গেলে কী হবে? 37 প্লাস 35 মানে 72। তাহলে দেখো 12 12 12 প্রত্যেকের কাছ থেকে অমিট হয়ে গেল, পড়ে রইল কি? না এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 72। এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 72। ইজ ইট ক্লিয়ার গাইজ? তাহলে এবার আমার নির্ণয় করতে হবে কার ভ্যালু? দ্য ভ্যালু অফ ওয়াই। আমাকে ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে হবে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি 72। তাহলে আমি কি করব? যে কোনো একটা আইদার 7 অথবা 5 দিয়ে গুণ করে দেবো এক্স প্লাস ওয়াইকে। তাহলে আমি যদি এক্স প্লাস ওয়াই 12 না লিখে আমি যদি লিখি 5x প্লাস 5y কত হবে? তুমি বলে 72 ইন্টু 12 হবে দাদা, 72 ইন্টু 5 হবে দাদা, এটাই বলবে। আর 72 ইন্টু 5 মানে কত? 360, তাই তো? তাহলে 5x আর 5y এর সাম পেলাম 360। এখানে দেখতে পাচ্ছি 5x আর 7y এর সাম আছে 37 ইন্টু 12। তাহলে তুমি বলবে এখান থেকে যে 5x, এই যে আমি যদি 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণকে আমি কী করে দিই? ডিফারেন্স নির্ণয় করি। মানে কি, এর তলায় যদি আমি 5x প্লাস 7y এর তলায় যদি 5x প্লাস 5y লিখে বিয়োগ করি, তাহলে 5x কী হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। পড়ে থাকবে কি? 7y মাইনাস 5y মানে 2y ইজ ইকাল টু, এগুলো লিখতে হয় না, 37 ইন্টু 12। তোমরা সবাই জানো, আশা করি প্রত্যেকেই জানো এটা, যখন নাম্বার সিস্টেম পড়েছিলাম, যে 37 হচ্ছে এমন একটা নাম্বার যাকে 3 দিয়ে গুণ করলে হয় কত? 111। হ্যাঁ কি না? 37 ইন্টু 3 অলওয়েজ কী হয়? 111, 111। খুব বিউটিফুল একটি সংখ্যা। তাহলে যদি 37 ইন্টু 3 111 হয়, তাহলে এই 12 থেকে যদি 3 বের করে নিই, পড়ে থাকে 4, তার মানে 2y এর ভ্যালু কত হবে? 444 মাইনাস 360। 2y এর ভ্যালু কত হবে? 444 মাইনাস 360। তাহলে y এর ভ্যালু কত হবে? 444 মাইনাস 360 বাই 2। তার মানে কি? 4/2, 2 হবে আনসার। তার মানে অপশান সি হবে কারেক্ট আনসার। সরি, অপশান সি, হ্যাঁ 42। কারোর কোনো ডাউট? এটা কেন বিয়োগ করলাম না আশা করি মাথায় ঢুকেছে, যে এখানে ইউনিট ডিজিট কী পাচ্ছি? 4। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে তো 2ই হবে। তো কেউ বলতে পারছো দাদা এখানে তো তাহলে আপনি যদি বলছেন 2 হবে, এখানে 7ও হতে পারে। আমি বলবো হ্যাঁ 7ও হতে পারে, তো এই অপশান কিন্তু 7ও আছে, তাই কিন্তু একবার চেক করে নিতে হবে। দেখো 444 মাইনাস 360 করলে কত হবে? তো দেখতেই পাচ্ছি যে এখানে 60 আছে মানে আর 40, আর এখানে আরও 44 মানে 84 হবে। আর 84/2 করলে কত হবে? 42ই তো হবে। এগুলো আমি মানে ওরালি করে নিয়েছি, তাই 42 দাগ দিয়েছি। এখানে কিন্তু আমি ইউনিট ডিজিট দিয়ে দিইনি, ঠিক আছে? ইউনিট ডিজিট দেখলে কিন্তু দুখানা আনসার হতে পারতো, 9 2 হতে পারতো, নাহলে 7 হতে পারতো, ঠিক আছে? কারোর কোনো ডাউট আছে এই প্রশ্নে? ক্রিকেটের ওপর তোমরা অ্যাভারেজে অনেক প্রশ্ন দেখতে পাবে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায়। আমি অডিবল তো? শোনা যাচ্ছে তো? ক্লাস পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে।
ক্রিকেটের ওপর তোমরা অনেক প্রশ্ন দেখতে পাবে এবং ক্রিকেটের ওপর আমি প্রশ্ন প্রথমেই তোমাদের দেখিয়েছি যে অ্যাভারেজ কী করে নির্ণয় করতে হয়। তাও আর একবার বলে দিই, এখানে দুই ধরনের গল্প হয়। একটা হচ্ছে ব্যাটিং অ্যাভারেজ, তোমরা দেখবে বিরাট কোহলির ব্যাটিং অ্যাভারেজ দেখা যখনই তোমার কোনো একজন ক্রিকেটার সে ব্যাটিং করতে নামে বা বলিং করতে আসে, তার একটা নিচে একটা সুন্দর একটা ট্যাগলাইন যায়। সেই ট্যাগলাইনের মধ্যে লেখা থাকে তার সে কত ম্যাচ খেলেছে, সে কত উইকেট নিয়েছে, এবং তারপরেই লেখা থাকে তার ব্যাটিং অ্যাভারেজ বা অ্যাভারেজ। ঠিক আছে, সে বোলার হোক বা ব্যাটসম্যান হোক, দুজনকারই কিন্তু অ্যাভারেজ থাকে। এই অ্যাভারেজ আমরা নির্ণয় করি কী করে? অ্যাভারেজের কনসেপ্ট আমরা প্রত্যেকেই জানি যে টোটাল নাম্বার সাম অফ অবজারভেশন বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন, তাই তো? তাহলে সাম অফ অবজারভেশন, ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে সাম অফ অবজারভেশন মানে কি? ধরো বিরাট কোহলি ব্যাট করতে নেমেছে, সে একটা পুরো টুর্নামেন্টে সে 3টে ম্যাচ খেললো। প্রথম ম্যাচে সে করলো 50, পরের ম্যাচে সে করলো 20, তারপরের ম্যাচে সে করলো 80, তাই তো? তাহলে এই যে 3টে ম্যাচে 3টে স্কোর হলো তার, তাহলে ফার্স্ট ম্যাচে সে 50 করেছে, হাফ সেঞ্চুরি করেছে, সেকেন্ড ম্যাচে সে 20 করেছে, এবং থার্ড ম্যাচে সে 80 করেছে। তাহলে এই 3টে ম্যাচের টোটাল রান বাই নাম্বার অফ অবজারভেশন কি? সে 3টে ম্যাচ খেলেছে, নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 3। তাহলে 50, 20, 70, 80, 150/3, তার মানে হচ্ছে 85 হচ্ছে তার কি অ্যাভারেজ। তাহলে তার অ্যাভারেজ স্কোর কত পেলাম না 50। তাহলে অ্যাভারেজ স্কোর পাওয়ার জন্য বা অ্যাভারেজ রান পাওয়ার জন্য বা ব্যাটিং অ্যাভারেজ পাওয়ার জন্য এটা করতে হবে আমাকে না টোটাল রান ইন দ্য ইনিংস বাই নাম্বার অফ কি না নাম্বার অফ কি বলবো বলো, নাম্বার অফ ম্যাচ প্লেড। একদম, নাম্বার অফ ম্যাচ প্লেড, কতগুলো ম্যাচ সে খেলেছে আর কত রান করেছে টোটাল। তাহলে টোটাল রান বাই নাম্বার অফ ম্যাচেস। এটা হচ্ছে আমার ব্যাটিং অ্যাভারেজের ফর্মুলা, ব্যাটিং অ্যাভারেজ। এবার চলে আসি বোলিং অ্যাভারেজ। ইট ইজ ভেরি কনফিউজিং, ঠিক আছে? এটা হচ্ছে খুবই কনফিউজিং বোলিং অ্যাভারেজ। বোলিং অ্যাভারেজ পাবো আমি কী করে আমরা বোলিং অ্যাভারেজ পাবো? বোলিং অ্যাভারেজের জন্য আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে বোলিং অ্যাভারেজ আমরা কী করে নির্ণয় করি না, বোলিং অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে টোটাল রান, কত রান দিয়েছে, টোটাল রান গিভেন বাই টোটাল নাম্বার অফ উইকেট টেকেন। এই ফর্মুলাটি খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে ব্যাটিং অ্যাভারেজের কনসেপ্ট আমি দেখলাম আর বোলিং অ্যাভারেজের কনসেপ্ট আমি দেখলাম। এবার বোলিং অ্যাভারেজ আমি একটুখানি তোমাদের এক্সপ্লেন করে দিই। বোলিং অ্যাভারেজ তোমাদের আমি একটু এক্সপ্লেন করে দিই, খুব ভালো করে বুঝবে। বোলিং অ্যাভারেজের এই দুটো অ্যাভারেজের মধ্যে লিঙ্ক আপ করবে, দুটো অ্যাভারেজের মধ্যে লিঙ্ক আপ করবে। এই অ্যাভারেজের মধ্যে লিঙ্ক আপ কী করে করবো না, এই দুটি অ্যাভারেজের যে হরে যারা বসে আছে, এই দুটি অ্যাভারেজের হরে যারা বসে আছে, এই দুটোই ভগ্নাংশ, এই দুই ভগ্নাংশের হরে যারা বসে আছে এদের কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এই হরই কিন্তু হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে কোনো অ্যাভারেজের কোশ্চেন্স। আমি বারবার বলছি যে হরে যে বসে আছে, নাম্বার অফ অবজারভেশন, সেই হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বস্তু। ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে হরে কী আছে, এটা নাম্বার অফ ম্যাচ প্লেড, সে কতগুলো টোটাল ম্যাচ খেলেছে। আর বোলিং অ্যাভারেজের ক্ষেত্রে তার হরে কে আছে না টোটাল নাম্বার অফ উইকেট টেকেন, ঠিক আছে? তাহলে টোটাল বোলিং ওভারেজ যখনই বলবো এর মানে হচ্ছে সে প্রত্যেক উইকেটে কত রান দিয়েছে, সে প্রত্যেক উইকেটে কত রান দিয়েছে। নাম্বার অফ টোটাল নাম্বার অফ উইকেট টেকেন নিচে আছে, এর মানে হচ্ছে সে প্রত্যেক উইকেটে কত রান দিয়েছে। আর টোটাল প্রত্যেক ম্যাচে সে কত রান করেছে সেটা হচ্ছে তার ব্যাটিং অ্যাভারেজ। ব্যাটিং অ্যাভারেজ মানে হচ্ছে প্রত্যেক ম্যাচে সে কত রান করেছে। আর বোলিং অ্যাভারেজ মানে কিন্তু প্রত্যেক ম্যাচে সে কতগুলো উইকেট নিয়েছে তা নয়। বোলিং অ্যাভারেজ মানে হচ্ছে প্রত্যেক রান পিছু সে কতগুলো প্রত্যেক উইকেট পিছু সে কতগুলো রান দিয়েছে, ঠিক
ঠিক আছে, প্রত্যেক উইকেট পিছু সে কতগুলো রান দিয়েছে। মানে কি, মানে প্রথম আমি যদি এটা বিরাট কোহলির ব্যাটিং অ্যাভারেজে গল্প দেখলাম, এবার আমি দেখলাম বুমরা বল করতে এসছে। ঠিক আছে, বুমরা বল করছে প্রথম ম্যাচে, সে কী করলো না 20 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। ঠিক আছে, পরের ম্যাচে দেখলাম সে 10 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। নেক্সট ম্যাচে গিয়ে দেখলাম সে 30 রান দিয়েছে, 30 রান দিয়ে সে 5টি উইকেট নিয়েছে। ঠিক আছে, কত ওভার বল করেছে, কতক্ষণ বল করেছে সেসব ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, আমি শুধু দেখবো না টোটাল নাম্বার অফ উইকেট কতগুলো নিয়েছে আর টোটাল রান কতটা দিয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ উইকেট সে কতগুলো, 3 + 2 + 5 মানে 10টা উইকেট নিয়েছে। তার জন্য সে কত রান দিয়েছে না 20 + 30 + 50 20 + 30 + 10 মানে হচ্ছে 60। তাহলে 10/60 হচ্ছে তার বলিং অ্যাভারেজ। মানে প্রত্যেক কি, একটু উল্টো লিখে দাদা, এটা সরি আমি উল্টো লিখে দিয়েছি, সরি। টোটাল রান সে দিয়েছে 60 আর টোটাল উইকেট সে নিয়েছে কতগুলো না 10টা। তাহলে তার বলিং অ্যাভারেজ কত হলো না বলিং অ্যাভারেজ হলো 6। টোটাল রান সে দিয়েছে কত 60 আর তার উইকেট কতগুলো নিয়েছে টোটাল সে 10টা। তাহলে বলিং অ্যাভারেজ 6 মানে আমি এটা বুঝবো সে প্রত্যেক উইকেটের জন্য 6 রান করে দিয়েছে। ঠিক আছে, মানে প্রত্যেক 6 রানে সে একটা উইকেট নিয়েছে, ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার গল্প? এবার আর একটা গল্প, এই ধরনের প্রশ্নে একটা জিনিসই মাথায় রাখবো, আমরা ওয়েটেড অ্যাভারেজ পড়েছি এবং রিভার্স ওয়েটেড অ্যাভারেজও পড়েছি। আশা করি প্রত্যেকের মনে আছে যে রিভার্স ওয়েটেড অ্যাভারেজই হচ্ছে অ্যালিগেশন। রিভার্স ওয়েটেড অ্যাভারেজ মানে কি অ্যালিগেশন, প্রত্যেকের মনে আছে? কারোর আশা করি মনে নেই এরকম হওয়ার কথা নয়, কিন্তু দুখানা ক্লাসে আমি ওই ধরনের প্রশ্ন করিয়েছি, তাই তো? এবার চলে আসি ডাইরেক্ট প্রশ্ন। দেখো, রিভার্স ওয়েটেড অ্যাভারেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, চলো। মোহন মেক্স এ স্কোর অফ 97 রান ইন দ্য 17th innings and thus increases his average by 3. Find his average after 17th innings. মোহন 17তম ইনিংসে গিয়ে 97 রান করেছে, এতে তার গড় 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে 17তম ইনিংসের পরে তার গড় রান কত হবে? তার মানে মোহন আগে 16টা ইনিংস খেলেছিল, আর 17তম ইনিংসে গিয়ে সে কী করলো না 97 রান করলো। এই 17তম ইনিংসকে আমি কী করলাম 17th ইনিংস মানে সে একটাই ম্যাচ খেলেছে। 17th ইনিংস মানে কি সে এখানে একটাই ম্যাচ খেলেছে, আর এই 17th ইনিংসে এই একটা ম্যাচ কোন ইনিংস না 17th ইনিংস। এই 17th ইনিংসে 17 রান করাতে তার কি হয়েছে অ্যাভারেজ 3 ইনক্রিজ করেছে। তাহলে আমি যদি বলি যে 16টা ইনিংসে তার অ্যাভারেজ ছিল ধরলাম n, তাহলে তুমি বলবে 16টা ইনিংসের টোটাল রান কত? তুমি বলবে 16n। তাহলে 16n হলো টোটাল রান, আর এই 17তম ইনিংসে সে 97 রান করায় তার 17তম ইনিংস অবধি মানে 17টা টোটাল ইনিংসে তার রান কত হলো না 16n + 97। আর আমি যদি বলি একে 17 দিয়ে ভাগ করে দিই তাহলে তুমি বলবে যে আলটিমেট আমি কীভাবে পেয়ে গেলাম না 17টা ইনিংসের অ্যাভারেজ রান পেয়ে গেলাম। কারণ আমি জানি যে টোটাল রান বাই নাম্বার অফ ইনিংস ইজ ইকাল টু হচ্ছে অ্যাভারেজ রান, তাই তো? তার ব্যাটিং অ্যাভারেজ, এবং সেটা কত না আগে যা অ্যাভারেজ ছিল তার থেকে 3 বেশি, তাহলে আগে অ্যাভারেজ কত ছিল n, তার থেকে 3 বেশি মানে n + 3। তাহলে এই হচ্ছে আমার সলিউশন। যখন আমরা ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, তখন যেভাবে আমরা সলিউশন করতাম, তাই তো? আমি তোমাদের ওয়েটেড অ্যাভারেজের এই কনসেপ্টের ওপরই বেস করে তোমাদের ওয়েটেড অ্যাভারেজ বুঝিয়েছি। আশা করি তোমাদের প্রত্যেকের মনে আছে যে 16টা ইনিংসের অ্যাভারেজ হচ্ছে n, আর পরের
একটি ইনিংসের রান 97 মানে একটি ইনিংসের অ্যাভারেজ 97, তাহলে টোটাল 16 + 1 17টা ইনিংসের অ্যাভারেজ কত হবে, এবং সেটাই হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট, যেটা আমি এখানে লিখলাম। তাই তো, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে আমরা এনের ভ্যালু পাবো তো? হ্যাঁ। তাহলে এই ধরনের প্রসেসে অঙ্ক করার দিন শেষ, এখন আর এই প্রসেস নয়। এটা হচ্ছে আমি বোঝানোর জন্য বললাম। এখন আমি শিখে গেছি ওয়েটেড অ্যাভারেজ এবং রিভার্স ওয়েটেড অ্যাভারেজ। রিভার্স ওয়েটেড অ্যাভারেজ ইজ কল্ড অ্যালিগেশন। তাহলে আমি দেখতে পাচ্ছি 16টা ইনিংস খেলেছে, সেখানে তার অ্যাভারেজ কত না n, আর একটি ইনিংস খেলেছে সেখানে তার অ্যাভারেজ 97, আর 16 + 1 17টা ইনিংসের অ্যাভারেজ কত না n+3। তার মানে এই n+3 যে অ্যাভারেজ, সে হচ্ছে n আর 97-এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা। এটা তোমাদের আশা করি বোধগম্য হয়েছে। এবং এই অ্যালিগেশনের পরে আমরা দেখতে পাবো যে দুই ভ্যালু আমরা এখানে পাবো তারা আলটিমেট কার রেশিও পাবো না নাম্বার অফ ম্যাচ প্লেড তার রেশিও পাবো। আমি সবসময় বলেছি অ্যালিগেশন প্রসেসের ফাইনাল রেশিও কাদের তৈরি হয় না হরে যে থাকে তাদের। আর হরে কে বসে আছে? হরে বসে আছে ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে না নাম্বার অফ ম্যাচেস প্লেড। না এই জন্যে আমি বলেছিলাম যে হরে যে বসে আছে তার কিন্তু ইম্পর্টেন্স বিশাল। তাহলে দেখো এখানে হরে কারা বসে আছে না নাম্বার অফ ম্যাচেস প্লেড। তাহলে নাম্বার অফ ম্যাচ দেখতে পাচ্ছি প্রথমে 16টা ম্যাচ খেলেছে। নাম্বার অফ ম্যাচ কত খেলেছে না 16টি ম্যাচ খেলেছে। আর তারপরে একটি ম্যাচ খেলেছে। তাহলে n হচ্ছে 16টি ম্যাচের অ্যাভারেজ, আর একটি ম্যাচের রান সেটাই হচ্ছে একটি ম্যাচের অ্যাভারেজ, আর একটি ম্যাচের অ্যাভারেজ কত 97, আর 16 + 1 টোটাল 17টি ম্যাচের অ্যাভারেজ কত পেয়েছি না n+3, বলাই আছে 3 বেশি। তাহলে অবভিয়াসলি এই n+3 কি n আর 97-এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা। তার মানে n+3 অবভিয়াসলি n-এর থেকে কী হবে বড়ো। তার n-এর থেকে যদি বড়ো হয় তার মানে n+3 - n করে কত পাবো 3 পাবো। 3 এখানে লিখে দিলাম। আর এখানে দেখতে পাবো 97 হচ্ছে n+3 এর থেকে ছোটো। তাহলে একটা সংখ্যা বড় হলে একটা সংখ্যা কী হবে ছোটো হবে, হ্যাঁ কি না? সরি, আমি উল্টো বললাম। n+3 n-এর থেকে বড়, তার মানে এখানে 97 হচ্ছে n+3 এর থেকে বড়। তাহলে এখানে আমরা কী লিখবো না 97 - n+3। তাহলে এই যে রেশিও পেলাম, এই রেশিও হচ্ছে কার রেশিও না নাম্বার অফ ম্যাচেস প্লেড তার রেশিও। তাহলে 97 - n-3/3 = কত না 16/1। এবার তোমরা বুদ্ধিমান ছেলেমেয়ে, তোমাদের আর এই 16/1 লেখার প্রয়োজন নেই, তোমরা ডাইরেক্ট লিখবে নিচে 1 আছে, নিচে 1 মানে 16 × 3 48। তাহলে আমরা দেখতে পাচ্ছি 97 - 3 মানে 94, আর 94 - 48 হবে এনের ভ্যালু। আর 94 - 48 করলে কত পাবো বাবা? 94 - 48 করলে কত পাবো না 46, হ্যাঁ কি না? তাহলে টোটাল সে কতগুলো ম্যাচ খেলেছে এনের কী জিজ্ঞেস করেছে না ফাইন্ড দিস অ্যাভারেজ আফটার 17 ইনিংস, 17তম ইনিংসের পর অ্যাভারেজ। আমি এন কী ধরেছিলাম? এন হচ্ছে 16তম ইনিংস মানে 16টা ইনিংসের অ্যাভারেজ। 16টা ইনিংসের অ্যাভারেজ হচ্ছে এন, আর 17তম ইনিংস খেলার পর তার অ্যাভারেজ কত বৃদ্ধি পেয়েছে? তার অ্যাভারেজ বৃদ্ধি পেয়েছে 3। তাহলে 46 + 3 হবে আমার রিকোয়ার্ড আনসার। কারণ কি আমাকে 17তম ইনিংস খেলার পর তার গড় রান কত জিজ্ঞেস করেছে। 17তম ইনিংস খেলার পর তার গড় রান 3 বৃদ্ধি পেয়েছে, ছিল 46, আরও 3 বৃদ্ধি পেলে কত হবে 49। বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের মাথায় ঢুকেছে। চলে যাই পরের প্রশ্নে। কারোর কোনো ডাউট? গাইস প্লিজ টেল মি। না স্যার। তাহলে প্রত্যেকে ওয়েট করো কেন যে আর একজন বলবে?
যার ডাউট নেই সে বলে দেবে না স্যার, ব্যাস। প্রত্যেকে পরের জন্য ওয়েট করবে না যে কে বলছে তার জন্য ওয়েট করি কেন ভাই। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ব্যাটসম্যান ফর এ সার্টেন, আচ্ছা যে কনসেপ্ট আমি শেখালাম এই একটা কনসেপ্টের উপর বেশ করেই কিন্তু পুরো ক্রিকেটের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ব্যাটসম্যান ফর এ সার্টেন নাম্বার অফ ইনিংস ওয়াজ 42 রানস। নির্দিষ্ট সংখ্যক ইনিংসে একজন ব্যাটসম্যানের গড় স্কোর বলা হয়েছে 42। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সংখ্যক ইনিংসের ভ্যালু বলা নেই, তাহলে নির্দিষ্ট সংখ্যক ইনিংস আমি ধরে নিলাম যে এনটি সে ইনিংস খেলেছে, আর এই এনটি ইনিংসে তার অ্যাভারেজ কত বলা হয়েছে না 42। খুব ভালো কথা। এবার বলা হলো ইন দ্য নেক্সট 5 ইনিংস হি স্কোর 20, 35, 25, 10 এবং 40। পরের 5টি ইনিংসে সে 20, 35, 25 এবং 25, 10 এবং 40 রান করেছে, এবং সেই 5টি ইনিংস ইনক্লুড করার জন্য এই 5টি ইনিংস যদি আমি যোগ করে দিই তাহলে সমস্ত ইনিংসের মানে আগে যতগুলো ইনিংস খেলেছিল তার সঙ্গে যদি আরও 5টা ইনিংস যোগ করে দিই মানে n+5 ইনিংসের অ্যাভারেজ কী হয়ে যাবে, তার গড় নেমে হয়ে যাবে 5, গড় 5 নেমে যাবে। তার মানে কি গড় এখন কত হয়ে যাবে না গড় হয়ে যাবে এখন 42 - 5 দ্যাট ইজ 37। আশা করি পরিষ্কার। তাহলে প্রথমে সে এনটি ইনিংস খেলেছিল, তারপরে আরও 5টি ইনিংস সে খেলেছে। এই 5টি ইনিংসে টোটাল রান কত দেখতে পাচ্ছি না 35 আর 25 60, 60 আর 30 90 আর 40 130। তাহলে টোটাল 130 রান করেছে সে 5টি ইনিংসে। তাহলে 5টি ইনিংসের অ্যাভারেজ রান তার কত, গড় তার গড় স্কোর কত হবে, অ্যাভারেজ রান কত হবে তুমি বলবে 130/5। 130 টোটাল রান, 130 টোটাল রান সে করেছে 5টি ইনিংসে, তাহলে 130/5 হবে তার 5টি ইনিংসের গড় রান। তাহলে গড় কত হলো না 26, তাই তো? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে 5টি ইনিংসের গড় পেয়ে গেলাম 26, আর প্রথম এনটি ইনিংসের গড় বলা হয়েছিল 42, আর এই 5টি ইনিংস যোগ করে দিই যদি এনের সঙ্গে মানে n+5 ইনিংসের অ্যাভারেজ কত হলো না 37। ইজ ইট ক্লিয়ার? বলবে দাদা হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দর এবং সহজে আমি আনসার পেয়ে যাব। 42 আর 26-এর মাঝামাঝিই সংখ্যা 37। সবসময় কিন্তু এটা হতে হবে যে 42 আর 26-এর মাঝামাঝিই সংখ্যা হবে 36। মাঝামাঝি মানে আমি এটা ভেবো না যে অ্যাভারেজ, মাঝামাঝি মানে এদের মধ্যে অবস্থিত কোনো একটা সংখ্যা। ওকে, তাহলে 42 থেকে 37 বিয়োগ করলে কত পাবো না 15, তাই তো? সরি 15 কেন 5? হ্যাঁ দেখ প্রত্যেকে অ্যাক্টিভ আছে। তাহলে 26 থেকে 37 বিয়োগ, সরি 37 থেকে 26 বিয়োগ করলে কত পাবো, 37 থেকে 26 বিয়োগ করলে কত পাবো তুমি বলবে 11। তাহলে এই 11:5, এই 11:5 যে আমরা রেশিও পেলাম, এই রেশিওটা কাদের রেশিও না তাদের নাম্বার অফ ইনিংসের রেশিও, তারা কতগুলো করে ইনিংস খেলেছে তার রেশিও। তাহলে আমি দেখতে পাচ্ছি 11:5, 11:5 বা 11/5 ইজ ইকুয়াল টু কি না n/5। আর যখনই দেখতে পাচ্ছ এখানে 5 আর এখানে 5 ম্যাচ করে গেছে তখন তোমরা কি বলবে যে এনের ভ্যালু কত হবে 11। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখলাম, লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এনের ভ্যালু কত পেলাম না আমি 11 পেলাম। তার মানে টোটাল সে 11টি ইনিংস খেলেছিল। কখন? এই 5টি ইনিংস খেলার আগে, এই 5টি ইনিংস খেলার আগে। তাহলে বলেছে তিনি কয়টি ইনিংস টোটাল খেলেছেন, তাহলে 11টি ইনিংস খেলেছিল এই 5টি ইনিংস খেলার আগে। তাহলে যখন 5টি ইনিংস অ্যাড হয়েছে তখন তার টোটাল ইনিংস কত হয়ে গেছে না 11 + 5 16। তার মানে অপশান বি হবে কারেক্ট আনসার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। নেক্সট প্রশ্ন, দ্য অ্যাভারেজ স্কোর অফ এ ক্রিকেটার ফর 10 ম্যাচেস ইজ 49.9 রানস। খুব ভালো কথা। তাহলে প্রথমেই 10টি ম্যাচ বলে দেওয়া হয়েছে, এই 10টি ম্যাচের অ্যাভারেজ বলা হয়েছে 49.9। ইফ দ্য অ্যাভারেজ ফর দ্য ফার্স্ট 6 ম্যাচেস ইজ 49, বলছে প্রথম 6টি ম্যাচ, এই 10টা ম্যাচে কীভাবে কী করলো না সে ভেঙে দিল। প্রথম 6টি ম্যাচের অ্যাভারেজ বললো কত না 49।
তাহলে নেক্সট 4টি ম্যাচের অ্যাভারেজ কত হবে? তাহলে বাকি 4টি ম্যাচের অ্যাভারেজ কত হবে সেটাই আমি জানতে চেয়েছি। তাহলে প্রথম 6টি ম্যাচের অ্যাভারেজ যদি 49 হয়, তাহলে লাস্ট 4টি ম্যাচের অ্যাভারেজ কত হবে? আশা করি তোমরা ওয়েটেড অ্যাভারেজ খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে নাম্বার অফ ম্যাচেস প্লেড টোটাল 10, আর সেই 10কে বাইফাকেট করেছে দুটো ভাগে, প্রথম 6টি ম্যাচ, তারপরে 4টি ম্যাচ। আর আমরা বলেছিলাম কি না 6 ছাড়া লেখার দরকার নেই, আমরা এদের রেশিও নিয়ে নেবো, তার মানে 3:2 করে দেবো। তাহলে প্রথম 3টের অ্যাভারেজ বলা হয়েছে কত? 49.9। তাহলে পরের দুটোর অ্যাভারেজ নির্ণয় করতে বলেছে। যদি টোটাল ভুল বললাম এখানে একটা, প্রথম 3টের অ্যাভারেজ বলেছে 49, প্রথম 3টের অ্যাভারেজ বলা হয়েছে কত? 49, আর পরের দুয়ের অ্যাভারেজ আমার নির্ণয় করতে বলেছে। আর যদি পুরোটার অ্যাভারেজ কত হয় না 49.9 হয়, যদি পুরোটার অ্যাভারেজ কত হয় 49.9 হয়। তাহলে দেখি আমি অ্যাভারেজের থেকে কী বার করব, এখান থেকে অ্যাভারেজের থেকে আমি কী বের করব? অ্যালিগেশন পদ্ধতিতে করতে পারি, বা আমি ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট দিয়েও করতে পারি। আমি এই প্রশ্নটি আমি অ্যালিগেশন দিয়েও করতে পারি, ওয়েটেড অ্যাভারেজের কনসেপ্ট দিয়েও করতে পারি। যেমন দেখো 49 আর এখানে জানিনার জায়গায় এন লিখে দিলাম, তাই তো? তাহলে জানিনার জায়গায় যদি এন লিখে দিই, তাহলে বলবো এই 49 আর এনের মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 49.9। তার মানে অবভিয়াসলি এই যে এন মানে যেটা হচ্ছে লাস্ট 4টি ম্যাচের অ্যাভারেজ, সেই অ্যাভারেজ অবশ্যই 49.9-এর থেকে বড় হবে। ইজ ইট ক্লিয়ার? 49 এবং এনের মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 49.9। তার মানে অবভিয়াসলি যখন অ্যাভারেজ দেখতে পাচ্ছি 49.9 এবং তার থেকে এই নাম্বারটি প্রথমেই ছোট দেখতে পাচ্ছি, তার মানে অবশ্যই এন কী হবে? 49.9-এর থেকে বড় হবে। আর এই 4টি অপশানের মধ্যে 49.9-এর থেকে বড় নাম্বার একটাই আছে, অপশান ডি, 51.25 উইল বি দ্য কারেক্ট আনসার। কেউ কিছু বলবে? এটা আমি অপশান দেখেই করে দিলাম। তার মানে চোখ নাক কান আমাদের খুব খোলা রাখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? এক ফোঁটা কনসেপ্ট যদি আমার কোথাও গড়বড় থাকে, আমি কিন্তু সহজে তাড়াতাড়ি প্রশ্ন আনসার করতে পারবো না, ঠিক আছে? এবার আমি এই প্রশ্নটাই একটু আমাদের একদম যে সঠিক নিয়মে সলভ করে নিই। তাহলে আমি দেখতে পাচ্ছি 49 আর এখানে এন আছে, আর এদের অ্যাভারেজ টোটাল 3+2 বা 6+4, টোটাল 10টি ম্যাচের অ্যাভারেজ কত না 49.9। তাহলে আমি যদি অ্যালিগেশন করি কীরকম লিখবো না 49.9 কী আছে না 49-এর থেকে বড়, তার মানে 49 বড় থেকে সবসময় ছোটো বিয়োগ হবে। তাই 49.9 থেকে 49 বিয়োগ করলে আমি কত পাবো না 0.9। আর এখানে কি দেখতে পাচ্ছি না এন হচ্ছে 49.9-এর থেকে বড়, তার মানে এখানে কী লিখবো n - 49.9। আর এই যে লাস্ট দুটো নাম্বার পেলাম, এদের যে রেশিও, এই রেশিও কার সঙ্গে সমান না 3:2 এর সঙ্গে সমান। তার মানে n - 49.9 বাই 0.9 ইজিক্যাল টু কত? ইজিক্যাল টু হচ্ছে 3/2। তাহলে এখান থেকে যদি আমরা এনের ভ্যালু বের করি, আর এনের ভ্যালু আমি বের করছি না, তোমরা করে নেবে, আশা করছি 51.25ই আনসার পাবে। ওকে, ক্লিয়ার গাইস? Yes, sir. Yes, sir. বলো, আগে কোনো দিন ব্যাটিং অ্যাভারেজ বা বোলিং অ্যাভারেজের অঙ্ক এরমভাবে কেউ দেখিয়েছিল তোমাদের? বলো। করতাম। তাহলে আর x0 করবেন না তো এখন? প্রচুর প্র্যাকটিস করতে হবে, তবে এক্স মাথা থেকে বেরোবে। অবশ্যই করতে হবে, সেটা আশা করি তোমরা কালকে ক্রিকেট খেলা থেকেই বুঝতে পেরেছো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, শুধু খেলা দেখে হাততালি দিলে হবে না, হ্যাঁ ইন্ডিয়া জিতে গেছে, ওরে বাপরে কী অবস্থা।
নেক্সট প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটি কিন্তু আমরা ওয়েটেড অ্যাভারেজ দিয়েও করতে পারতাম। এই প্রশ্নটি আমরা ওয়েটেড অ্যাভারেজ দিয়েও করতে পারতাম। কী করে করতে পারতাম সেটাও বলে দিই একবার। যখন কনসেপ্ট বলছি সবকটা কনসেপ্টই একবার রিভাইভ করে দেওয়া ভালো। প্রথম 49, প্রথম 3টে ম্যাচ সেখানে অ্যাভারেজ কত 49, আর আমার টোটাল 5টি ম্যাচের অ্যাভারেজ বলা হয়েছে কত 49.9। তাহলে 49.9-এর সঙ্গে যদি আমি এদের তুলনা করি, তাহলে প্রথম যে 3টে ম্যাচ আছে সেখানে ডেভিয়েশন কত হয়েছে, প্রত্যেক ম্যাচে ডেভিয়েশন হচ্ছে 0.9 করে। 0.9 কী হয়েছে না 0.9 এখানে আমি কম পেয়েছি। অ্যাভারেজের থেকে এই 3টে ম্যাচের অ্যাভারেজ কত কম না -0.9 কম, তাই তো? অ্যাভারেজের সঙ্গে যদি তুলনা করি এই 3টে ম্যাচের অ্যাভারেজকে, তাহলে দেখতে পাচ্ছি 0.9 করে 0.9 করে প্রত্যেকটা ম্যাচে সে কম রান করেছে। তাহলে টোটাল 3টে ম্যাচে সে কত কম রান করেছে? টোটাল 3টে ম্যাচে তুমি বলবে -2.7, -2.7 সে কম রান করেছে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দা একদম ক্লিয়ার। তাহলে যদি আমাকে 49.9 অ্যাভারেজ হতে হয় তাহলে এই যে -2 পয়েন্ট ডেভিয়েশন এখানে দেখতে পাচ্ছি, সেই -2 পয়েন্ট ডেভিয়েশন এখানে অ্যাজ এ ডেভিয়েশন +2 পয়েন্ট ডেভিয়েশন হতে হবে। এটাই তো অ্যাভারেজের মেন কনসেপ্ট, যে ডেভিয়েশন কামাই নেট ডেভিয়েশন কী হতে হবে 0 হতে হবে। তাহলে যদি এখানে 3টে ম্যাচের ডেভিয়েশন টোটাল ডেভিয়েশন হয় -2.7, তাহলে এখানে দুটো ম্যাচের ডেভিয়েশন কত হবে +2.7। তবেই আমার কি হবে না, তবেই আমার টোটাল ডেভিয়েশন বা নেট ডেভিয়েশন 0 হবে। তাহলে যদি দুটো ম্যাচের ডেভিয়েশন হয় +2.7, তাহলে একটা ম্যাচের ডেভিয়েশন কত? তাহলে 2.7/2। তাহলে 2.7/2কে 2.7কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 2 1 2, 1.35 তাহলে এই +1.35 ডেভিয়েশন কার সঙ্গে না 49.9-এর সঙ্গে। তার মানে এনের ভ্যালু কী হবে না 49.9 + 1.35 দেখো তো। তাহলে 5 9 3 12 2 আর 49 + 1 + 1 মানে 51। তাহলে 51.25 হলো আনসার। এটাও করতে পারি। তাহলে 49.9 + 1.35 করে কত পেয়ে গেলাম না 51.25। আর 51.25 এনের ভ্যালু হলে তবেই তো আমি এখানে ডেভিয়েশন কত পাবো 1.35 পাবো একটা ম্যাচে, আর দুটো ম্যাচে ডেভিয়েশন কত 2.7। তাহলে এই কনসেপ্টটাও কিন্তু সেম, একই কনসেপ্ট। রিভার্স ওয়েটেড অ্যাভারেজ মানে অ্যালিগেশনও করতে পারি, বা ডাইরেক্ট ওয়েটেড অ্যাভারেজ দিয়েও আনসার নির্ণয় করতে পারি, অ্যাজ ইউ উইশ, যেটা তুমি ভাবতে পারবে। আর এটা কিন্তু তোমায় ভাবতেই হবে, কারণ 3টে ম্যাচের টোটাল ডেভিয়েশন কত -2.7, তার মানে অবভিয়াসলি নেক্সট দুটো ম্যাচের ডেভিয়েশন +2.7 হবে, তবেই কিন্তু অ্যাভারেজ নেট ডেভিয়েশন 0 হবে, এবং তবেই অ্যাভারেজ হবে 49.9। আশা করেই বোঝাতে পেরেছি প্রত্যেক। সবাই বুঝতে পেরেছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ জোরে বলো, কেউ দেখো প্রত্যেকের কারোর আওয়াজ পাচ্ছি না আমি বলো। হ্যাঁ স্যার। বাকিটা কী হলো, ঘুমিয়ে পড়েছে? না স্যার। ইডিয়েটের দল সব। চলো। সবাই ঠিক আছে স্যার। এ ব্যাটসম্যান হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ রানস ফর 11 ইনিংস। পরের প্রশ্নে চলে এসেছি। একজন ব্যাটসম্যানের 11 ইনিংসে একটা নির্দিষ্ট গড় রান আছে। খুব ভালো কথা। তাহলে প্রথমে আমার বলা হয়েছে নাম্বার অফ ইনিংস প্লেড 11, তাতে গড় রান কিছু একটা আছে, আমি এন ধরে নিলাম। ইন দ্য 12th ইনিংস হি মেড এ স্কোর অফ 90 রানস। 12th ইনিংসে গিয়ে, 12th ইনিংস মানে সেখানে একটাই ইনিংস, সেটা হচ্ছে 12th ইনিংস। আবার একবার বলছি, একই অঙ্ক। এই 12th ইনিংসে গিয়ে সে 90 রান করায়। তার মানে 90টা কি, তার একটি ইনিংসের রান, 12th ইনিংসের রান, তার মানে একটি ইনিংসের অ্যাভারেজ। একটি ইনিংসের অ্যাভারেজ আমরা কী পাবো, যে রান করেছে সেটাই তার অ্যাভারেজ। এবং সেটা করায় তার টোটাল যে 11 + 1 12টা ইনিংসের অ্যাভারেজ কী হয়েছে না 5 ডিক্রিজ করেছে, 5 কমে গেছে, ঠিক আছে। এবং এর ফলে তার গড় কত কমে গেছে, 5 কমে গেছে। তার মানে ছিল n, হয়ে গেছে কত n-5, n-5। তাহলে দেখো অ্যালিগেশন করে ফেলো।
তাহলে অ্যালিগেশন কী করে অ্যালিগেশন করলে কত পাবো না n-5 অবভিয়াসলি এনের থেকে কি ছোট, তার মানে অবভিয়াসলি n-5 করলে কত পাবো 5 পাবো এখানে। আর এখানে অবশ্যই কি না 90 হবে n-5 থেকে কি ছোট না বড়, অবশ্যই বড়। তার বড়। কে বড়? 90 বড়। হ্যাঁ কী করে 90 বড় হবে? 90 তো বড় হবে, কারণ তুমি তো বলেছো n আর 90 এর মধ্যে মাঝের একটা সংখ্যা n-5। হ্যাঁ তাহলে এখানে সংখ্যা যদি একদম, তাহলে মাঝের সংখ্যা যদি হয়, ভালো করে শোনো, মাঝের সংখ্যা যদি হয় তাহলে আগে বলো n-5 থেকে কে বড়, আগে কে বড়, n বড় না n-5 বড়? একদম n-5 বড়। তার বেটার n-5 কী করে বড় হবে? 11 বড় না 11-5 বড়? n বড়। তাহলে এন এখানেও যে এন এখানেও সেই এন, এখানে কিন্তু এনের আমি বড় ছোট হ্যাঁ এই যে আকারে বড় ছোট হয়েছে, কিন্তু মানে এই নয় যে এই দুই এন আলাদা। এন বড় না n-5 বড়, তুমি বলবে এন বড়। তাহলে যখনই দেখতে পাচ্ছি এন বড় তার মানে 90 অবশ্যই n-5 থেকে ছোট। ওকে, তার মানে একটা বড় হলে অপরটা ছোট হবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে এখানে আমি কী লিখবো না n-5 - 90। ওকে, তার মানে এটা হয়ে গেল আলটিমেট n-95, এত কিছু লেখার প্রয়োজন নেই। তাহলে এবার দেখো পেয়ে গেলাম খুব সহজে যে n-95, এই যে রেশিওটা পেলাম n-95/5 = 11/1। আর তুমি বলবে দাদা 11/1 যখনই আছে আপনি কি করবেন না 5 × 11 করে দেবেন, আবার কি 5 × 11 করে দেবেন মানে 55। তার মানে এনের ভ্যালু কত হলো না n = 95 + 55, আর 95 + 55 মানে হচ্ছে 150। 150 হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে হিজ অ্যাভারেজ আফটার 12th ইনিংস, তাহলে এই যে এন এটা ছিল 11টা ইনিংস খেলার পরে অ্যাভারেজ, 11টা ইনিংস খেলার পরে অ্যাভারেজ। দেখো এখানে 150ও আনসার আছে, ধবাস করে 150-এ দাগ দিয়ে তোমরা চলে আসবে, কিন্তু সবসময় মাথায় রাখবে যে কোন ইনিংসের অ্যাভারেজ চেয়েছে। 11 ইনিংস খেলার পর অ্যাভারেজ চেয়েছে না 12টা ইনিংস খেলার পর অ্যাভারেজ চেয়েছে। বলছে 12তম ইনিংসের পরে তার গড় রান কত, তাহলে 12তম ইনিংস খেলার পর তার গড় রান কী হয়েছে 5 কমেছে, তাহলে 150 ছিল 11তম ইনিংস অবধি তার গড় রান, তাহলে 12তম ইনিংস খেলার পর তার গড় রান কত হবে 150 - 5, দ্যাট ইজ 145। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। চলে যাই নেক্সট প্রশ্নে। A batsman scored 92 runs in the 15th innings and thus increased his average by 4. What is the average after 15th innings? এই প্রশ্ন আগে করেছি, হোমওয়ার্ক। Ram has an average score of 65 runs in 19 innings in cricket matches. তাহলে একটি ক্রিকেট ম্যাচে 19 ইনিংসে রামের গড় স্কোর বলা হয়েছে 65। বলছে গড় স্কোর 67 করতে 20তম ইনিংসে তাকে কত রান করতে হবে? গড় স্কোর তাকে কত করতে হবে? 67 করতে হবে। গড় স্কোর 67 করতে তাকে 20তম ইনিংসে কত রান করতে হবে? একটু অন্য রকমের অঙ্ক, একটু অন্যরকম, কিন্তু আমি তোমাকে ইন্টারপ্রেট করব ঠিক একই পথে। ঠিক আছে, তোমাকে কিন্তু আমি একটা নিয়মই শিখিয়েছি, 10খানা নিয়ম আমি তোমাদের শেখাবো না, একটা নিয়মই তোমাদের সব অঙ্ক আসবে, শুধু তোমাদের সেই জায়গায় ফিট করতে হবে, সেটাই তোমাদের শেখাবো। একটি ক্রিকেট ম্যাচে 19টা ইনিংসের প্রথমে সে খেলেছে, তাহলে 19টা ইনিংসে তার গড় গড় রান দাঁড়িয়েছে কত? গড় স্কোর দাঁড়িয়েছে 65। ঠিক আছে, 20তম ইনিংস যেটা হচ্ছে একটি ম্যাচ, 20তম ইনিংস মানে কি একটাই খেলার ম্যাচ, সেই 20তম ইনিংসে কত রান করলে তার টোটাল 19 + 1 20টা ইনিংস খেলার পরে তার অ্যাভারেজ দাঁড়াবে 67। ইজ ইট ক্লিয়ার গাইজ? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার। তাহলে 65 আর এই জানি না যে সংখ্যাটা জিজ্ঞাসা চিহ্ন যাকে আমি এন ধরলাম, তাদেরই মধ্যবর্তী কোনো একটা সংখ্যা হচ্ছে 67। তার মানে অলরেডি দেখতে পাচ্ছি 67-এর থেকে 65 কি ছোট, তার মানে অবভিয়াসলি এন কী হবে? গ্রেটার দেন 67।
এই কনসেপ্টটা কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। যদি এখানের 4টে অপশানের মধ্যে 3টে অপশান দেখতাম লেস দ্যান 67 আছে, আমি চতুর্থ অপশানকে অ্যাজ এ আনসার টিক করে দিয়ে চলে আসতাম। কিন্তু এখানে 4টে অপশানে দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান 67, তাহলে আমাকে অঙ্ক করতে হবে। আর এমন কিছু অঙ্কের মধ্যে আহামরি নেই যে আমাকে প্রচণ্ড খাটতে হবে। অ্যালিগেশন করে ফেলি। অ্যালিগেশন আমরা কীভাবে করি? 67 থেকে 65 বিয়োগ করে লিখব 2, আর যেহেতু n গ্রেটার দ্যান 67 তাহলে এখানে কি লিখব? n মাইনাস 67, n মাইনাস 67। তাহলে n মাইনাস 67 আর 2 এর রেশিও কী হবে? না নাম্বার অফ ম্যাচেস প্লেড, তার মানে n মাইনাস 67 বাই 2 ইজ ইকাল টু 19/1। আমরা তোমায় শিখিয়েছি যে এই 19/1 লেখার প্রয়োজন হয় না, 19/1 লেখার প্রয়োজন হয় না। আলটিমেট কোনাকুনি গুণ মানে কি? এই 19-এর সঙ্গে 2 গুণ আর n মাইনাস 67-এর সঙ্গে 1 গুণ, তাই তো? n মাইনাস, এখানে 9 কেন লিখেছি? কোনাকুনি গুণ মানে কি? এই n মাইনাস 67-এর সঙ্গে কি 1 গুণ আর 2 এর সঙ্গে 19 গুণ, তার মানে n মাইনাস 67 ইজ ইকাল টু কত? 19 ইন্টু 2 দ্যাট ইজ 38। তার মানে n এর ভ্যালু কত বেরোলো? না 67 প্লাস 38, 105। 67-এর সঙ্গে 40 যোগ করলে 107 হবে, 2 কম 105। তাহলে আমার আনসার কী চেয়েছিল? না 20তম ইনিংসে সে কত রান করলে তার গড় স্কোর 67 হবে, আর 20তম ইনিংসের এই রান আমি ধরেছিলাম n, তারই ভ্যালু পেয়ে গেছি 105। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে হই হই করে বুঝছে, কারোর কোনো আপত্তি নেই। নেক্সট সেন্টেন্স, এ ক্রিকেটার হ্যাজ এ সার্টেন অ্যাভারেজ of runs for his 64 innings. In his 65th innings, he is bowled out for no score on his part. This brings down his average by 3 runs. তার মানে কি বলেছে? না একজন ক্রিকেটার 64 ইনিংসের একটি নির্দিষ্ট গড় রান রয়েছে। খুব ভালো কথা, 64টা ইনিংসে করে খেলে ফেলেছে, ঠিক আছে? এবং 64টি ইনিংসের গড় রান মানে প্রত্যেকটা ইনিংসে সে ধরে নিলাম n করে রান করেছে, ঠিক আছে? এখানে কি গড় রান বলা আছে? না। তিনি 65তম ইনিংসে তার স্কোর কী করেছে? 0 করেছে, কোনো স্কোর করেনি। হি ইজ বোল্ড আউট ফর নো স্কোর অন হিজ পার্ট। তার মানে 65তম ইনিংস মানে যেটা একটি ইনিংস, সেই 65তম ইনিংসে সে করেছে 0, এবং তার জন্য তার অ্যাভারেজ করে কী হয়েছে? কমে গেছে। কত কমেছে? না 3 কমেছে। তাহলে অ্যাভারেজ কত কমেছে? 3 কমেছে। তাহলে এখন অ্যাভারেজ কত পেয়েছি? n-3। আর এই n-3 কতগুলো ইনিংসের অ্যাভারেজ? 64 + 1 65 ইনিংসের। তাহলে নর্মাল আমাদের মেথডে করে ফেলো অ্যালিগেশন, এর চেয়ে সোজা অ্যালিগেশন কিচ্ছু হয় না। n অবশ্যই n-3 এর থেকে বড়, তার মানে n-n+3, মানে শুধু এখানে কত পাবো? 3 পাবো। আর এখানে কত পাবো? না n-3 বড়, তার মানে এখানে n-3 পাবো। তাহলে এবার কোনাকুনি গুণ করে দাও, n-3 ইন্টু 1 মানে n-3 ইজ ইকাল টু কত? 64 ইন্টু 3। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। তাহলে 3 ইন্টু 64 করলে কত? 192। তাহলে n এর ভ্যালু কত হলো? না 192 প্লাস 3 দ্যাট ইজ 195। নির্ণয় করতে কি বলেছিল? বর্তমানে তার গড় রান কত হবে? তাহলে বর্তমানে তার গড় রান কত হবে? বর্তমানে তার গড় রান 3 কমেছে। 3 কমেছে মানে কি? 192 হবে তার গড় রান। আমাকে n-3 এর ভ্যালুই জানতে চেয়েছিল, আর n-3 এর ভ্যালু কত? 3 ইন্টু 64 192। এটা বের করারও দরকার ছিল না, 195 আমার বের করারও দরকার ছিল না। এই 195 ছিল আমার 64th ইনিংস অবধি তার গড়। 65th ইনিংস যখন সে খেলেছে তার 3 কমে গেছে, তার মানে n-3 ভ্যালু জানতে চেয়েছে, আর n-3 ভ্যালু আমরা এখান থেকেই পেয়ে গেছি। তখন 192, অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার গাইস?